নমস্কার। আজকে সাহিত্য বিজ্ঞানে আবার একটা পডকাস্টের নতুন এপিসোড নিয়ে চলে এসেছে। প্রত্যেকবারের মতো আমি শালিনী আপনাদের সকলকে আমার চ্যানেলে জানাই সাদর আমন্ত্রণ। আজকের এই ফ্যান্সি ওয়ার্ল্ডে, বিজি ওয়ার্ল্ডে বাচ্চাদের যত্ন করা, তাদের সঠিকভাবে খাওয়ানো এবং তাদেরকে সঠিকভাবে বড় করে তোলা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। আর এই নিয়ে আজকে আমরা কথা বলবো যার সাথে, তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নন একাডেমিক জুনিয়র রেসিডেন্ট অ্যাট ডিপার্টমেন্ট অফ পিডিয়াট্রিক্স এর ডক্টর ডক্টর সৌভিক মান্না। আপনাকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে। এবার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম হুম। প্রথম যেটা আমি বলবো যে আহ, এত বিজি শিডিউল থাকে। আমি তো জেনারেলি আপনি আগে করে কথা বলি না, আমি তুমি করেই কথা বলছি। একদম, তুমি করেই বলো। একদম। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে এত বিজি শিডিউলের মধ্যে যে আমার একদম একটা নতুন চ্যানেলের জন্য তুমি সময় বার করে নিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমি এক্সপেক্ট করিনি যে আমাকে তুমি মানে আরে ওটা কোনো ব্যাপার না, আমাকে এখানে আনার জন্য মানে আমাকে ইনভাইট করার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আচ্ছা, যারা আমাদের আলোচনা শুরু করার আগে একদম শুরুতেই আমি বলবো, যে সমস্ত স্টুডেন্টরা এখন পড়াশোনা করছে বা নতুন মেডিকেল নিয়ে পড়বে ভাবছে, তাদের প্রিপারেশন এবং তাদের একটা মাইন্ডসেট তৈরি করা, যে আমি তো ভাবছি আমি ডাক্তারি পড়বো, কিন্তু ডাক্তারি পড়তে গেলে আমাকে এই বেসিক এই ফেজ গুলোর জন্য নিজেকে রেডি রাখতে হবে মেন্টালি। সেরকম কি কি ফেজ আছে যদি একটু বলো। ডাক্তারি যেটা আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ক্লাস 12 এর পর সবাই নিট, আমাদের ইন্ডিয়ান সিস্টেমে যেটা আছে, নিট ইউজি দেয়। নিট ইউজি দিয়ে নিট ইউজির জন্য প্রিপেয়ার করে তারপর তারা এমবিবিএস এর জন্য শুরু করে। তো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ, মানে মানুষের মানে আপনার যদি নর্মাল হেলথ ডাক্তার হতে হয়। তো এবার যারা দাঁতের ডাক্তার হয়, বিডি, তাদের ক্ষেত্রেও একই, হোয়াট এভার ইট ইজ। তো মেইন প্রবলেম মানে মেইন গেটওয়ে একটাই, নিট দিতে হয় বা আইএনআই, অল ইন্ডিয়া এক্সাম দিতে হয়। হুম। তো প্রথমেই ক্লাস 12-এ একটা বাচ্চাকে যেটা দেখিয়ে খুব গ্লোরিফাই করা হয়, যে একটা সাদা অ্যাপ্রন পরা ছবি, তার গলায় একটা স্টেথো, হ্যাঁ, আর পিপল আর লাইক ওয়াচিং দেম অ্যাজ আ গড, ঠিক আছে। তো এটা খুব গ্লোরিফাইং একটা জিনিস, সেটা ঠিক কথা, দিস ইজ দ্য গ্লোরি। বাট রিয়েলিটি একটু অন্যরকম অনেকটা, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে হেলথ কেয়ার সিস্টেম যত সময় যায়, তো ইট ড্রেনস অল অফ ইউর এনার্জি, ঠিক আছে, পুরোপুরি ভাবে। মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে কিছু নেই, বিকজ দের ইজ নো লাইফ, ঠিক আছে, দের ইজ অনলি ওয়ার্ক, তো ব্যালেন্স বলার কোনো জায়গা নেই। এটা কিন্তু ফ্যাক্ট, মানে এটা, মানে দেখো, সব জায়গায় সবাই এটাই বলবে যেটা খুব গ্লোরিফাইং এবং স্যাটিসফাইং, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে, যেটা কেউ বলে না, সেটা হচ্ছে যে দেয়ার ইজ স্ট্রেস, হিউজ অফ অ্যামাউন্ট অফ স্ট্রেস। হ্যাঁ, কোনো পার্সোনাল লাইফে অনেকটাই সমস্যা, অনেকটাই সময় যায়। এবং তাছাড়া আরো অনেক কিছু প্রবলেমস হয়, পার্সোনাল লাইফ, ফ্যামিলি প্রবলেম, সেসব থাকি, সবকিছু নিয়েই ধরতে হবে। একটা মানুষের জীবন তো শুধু ওয়ার্ক দিয়ে চলতে পারে না। এবার যদি কেউ সবকিছু নিয়ে চলতে পারে, সে সবকিছু নিয়ে মানে এইগুলোর সাথে সে ওই গ্লোরির জন্য এইগুলোকে কম্প্রোমাইজ করে করতে পারে, তাহলে ফাইন, নো প্রবলেম, তাহলে সে করুক। ইটস অ্যাবসলিউটলি হিজ চয়েস। তার মানে যারা বাচ্চারা মেডিকেল পড়বে এবং মেডিকেল অ্যাপিয়ার করবে, তোমরা জানো, তোমরা ডেফিনেটলি কনফিডেন্ট, যারা চেষ্টা করছো নিশ্চয়ই তোমাদের চেষ্টা যদি সম্পূর্ণ হয় তোমরা সফল হবেই, তোমরা ডাক্তারি পড়তেই পারবে। কিন্তু ডাক্তারি ব্যাপারটা কিন্তু, যেটা সৌভিক স্যার বলছেন, যে সবটাই সেবার ব্যাপার, এবং তার জন্য কিন্তু ডিভোশন প্রয়োজন, যে আমি আমার একদমই সমস্তটা তাই। ডিভোট করে দেবো। তাই জন্য সেটা মাইন্ডসেটে রাখা একদমই তাই। দরকার। খুব ভালো, হ্যাঁ। মানে শুরুটা ভীষণই সুন্দর হলো। এবার আমি চলে আসবো আমাদের বিষয়, খুব বেশি সময় না নিয়ে। তো তোমার বিষয় যেটা সেটা হচ্ছে পিডিয়াট্রিক্স। এবার একটা বিষয় সম্বন্ধে এই এই শুরুতেই আমি যেটা জিজ্ঞেস করবো, যে পিডিয়াট্রিশিয়ান এই কথাটার এক্সাক্ট মিনিং কি, মানে যারাই বা শুরু করবে পড়া বা যারা এই ভিডিওটা দেখবে তারা কিভাবে বুঝবে, কারণ টার্মিনোলজিতে অনেকের গ্যাপ থাকে। পেডিয়াট্রিশিয়ান বলতে এটা হচ্ছে বেসিক্যালি, তো সাবজেক্টকে আমরা ভালোভাবে বলি পেডিয়াট্রিক মেডিসিন। মানে মেডিসিন তো যে কোনো ধরনের মেডিসিন হচ্ছে, যেটা আমাদের মডার্ন মেডিসিন, এখন যে কোনো ধরনের মানুষের শারীরিক যে সমস্ত রকম সমস্যার জন্য মেডিসিন। মেডিসিন ইজ দ্য কোর ব্রাঞ্চ, যেটাকে মাদার ব্রাঞ্চ বলা হয়, সেখান থেকে নানান ডিভিশনস হয়। অ্যান্ড পেডিয়াট্রিক মেডিসিন যেটা, দ্যাট স্পেসিফিক্যালি ডিলস উইথ যে সমস্ত মানে এজ গ্রুপ অফ পিপল যারা হচ্ছে 12 বছরের নিচে আছে, মানে এক্স্যাক্টলি যেটা প্রপার এজ গ্রুপ হয়, মানে যত 12 বছরের নিচে যত রকম মানে ইন্ডিভিজুয়ালস আছে, তাদেরকে পেডিয়াট্রিক মেডিসিন ডিল করে। কারণ তাদের
ক্ষেত্রে তাদের যে সমস্ত শরীরের রেসপন্স গুলো বড়দের থেকে একটু আলাদা হয়। কিভাবে, যে সমস্যা একটা হলে সাধারণ একটা বড় মানুষ মানে আমার ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে যে ধরনের বডি রেসপন্স করবে সেটা তাদের ক্ষেত্রে করে না। তো সেইটা আলাদাভাবে ডিল করার জন্য কিছু আলাদা টার্মিনোলজিস, আলাদা জিনিসপত্র, আলাদা সিমটমস, আলাদা মেডিসিন, তাদের আলাদা ডোজেজ, তো সেই জিনিসগুলো একটু আলাদা হয়। তো সেই জন্য পেডিয়াট্রিক মেডিসিন এই পার্টটাকে নিয়ে ডিল করে। এবার তার মধ্যে যদি এবার সেখান থেকে গেলে আরো ভেঙে ভেঙে বলতে গেলে 1 বছরের নিচে আলাদা স্পেসিফিক্স কিছু আছে, আর 1 মাসের নিচে গেলে আরো আলাদা স্পেসিফিক কিছু মানে জিনিস আছে যেগুলো ওদের জন্য স্পেশালি অ্যাসাইন ফর দেম। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি একদম জন্মের সময় থেকে শুরু করছি। সেটা হচ্ছে যে কিছু একদম। ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করে সেই সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করছি। প্রথম যেটা থাকে, একটা বাচ্চা যখন একদম জন্মায়, মানে তার বয়স হয়তো কয়েক ঘন্টা, তো এরকম অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে বাচ্চা পৃথিবীতে এলো, কিন্তু সে সামহাও কিছু কারণের জন্য কোনো রোগ নিয়ে জন্মালো। সেটা সেটা হতে পারে তার লাঙের কোনো প্রবলেম হতে পারে, সেটা হতে পারে তার স্কিনের বা কোনো কিছু একটা প্রবলেম হতে পারে। আমার এক বান্ধবীর বাচ্চার একদম জন্মের প্রথম দিন, মানে জন্মের পরই ওর একটা লাঙে রিলেট কিছু ইস্যু দেখা যায়, ইনফেকশন দেখা যায়। কিন্তু বডি তো তখন ভীষণ সফট, ভীষণ ইমেচিওর বলা যেতে পারে। তখন যে মেডিসিন দেওয়া হচ্ছে সেটা বডি, মানে সেটা তো একটা কেমিক্যাল, সেটা কতটা হুম। পরিমাণ একটা ছোট্ট বাচ্চা, একদম কচি শিশু নিতে পারে? হুম। এই বিষয়ে পেডিয়াট্রিক মেডিসিন হচ্ছে বিশেষত্বটা এইখানে, মানে একটা বাচ্চা যখন জন্মায় প্রথমে, এবার যখন যখন আমরা জন্মানোর আগে পর্যন্ত তো আমরা মায়ের গর্ভে থাকি, তো সেটা একটা পুরোপুরি ক্লোজ এনভায়রনমেন্ট। সেখানে তো আলাদা কোনো এক্সটার্নাল প্যাথোজেন যেগুলো বাইরের জগতে ঘুরে বেড়াচ্ছে তার তো কোনো এক্সপোজার নেই। আমার মায়ের রক্তে যে প্যাথোজেন আছে সেটারই এক্সপোজার না হয় আমার কাছে আছে, হুম, কিন্তু সেটাকে প্রিভেন্ট করার জন্য আমার মায়ের রক্তে সেই পরিমাণ অ্যান্টিজেন্স আছে যেগুলো সেটা থেকে আমাকে প্রিভেন্ট করছে। তো সেইটা নিয়ে আমার সমস্যা আপাতত জেনারেলি হয় না। তাও কিছু কিছু জেনেটিক্যাল ফ্যাক্টরস থাকে, কিছু কিছু কনজেনিটাল প্রবলেমস হয়, যেটা সেটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই, মানে সেটা ভগবানের দেওয়া জেনেটিক প্রবলেম, জেনেটিক জিনিসপত্রের জন্য যেটা হয় সেটা আমরা কন্ট্রোল করতে পারি না হবে। তো সেটা জাস্ট আমরা হ্যাঁ জানতে পারি, মানে কিছু কিছু জিনিস আছে সবকিছুই তো আমাদের দ্বারা সবকিছু সম্ভব নিয়ন্ত্রণ করে একদম সবকিছু ঠিক করে দেওয়া সম্ভব না, কারণ যাই হোক না কেন ডাক্তার তো আর ভগবান নয়। তো হুম, সেটা তো সম্ভব নয়। তো জেনেটিক প্রবলেম যেগুলো থাকে সেগুলো থাকে, কিন্তু যখন এবার আমরা যখন বাইরে বেরোয়, একটা বাচ্চা যখন জন্মায় এবার সে উন্মুক্ত হচ্ছে এই পরিবেশের প্রতি, যে পরিবেশে অজস্র জীবাণু ঘুরে বেড়াচ্ছে, অজস্র ব্যাকটেরিয়া আছে, অজস্র ভাইরাস আছে। সে মায়ের গর্ভে ছিল, সে মায়ের গর্ভে যতক্ষণ ছিল সে মায়ের বডি ওয়ার্মথ পেয়েছে, যেটা সে গরমে ছিল ঠিক ছিল, হঠাৎ করে সে যখন বাইরে এলো তখন তার বাইরে বেরোলেই বাইরে টেম্পারেচার একটা চেঞ্জেস হবে, সে যেখানেই থাকুক না কেন, সে হসপিটালে হোক বা অন্য কোথাও হোক বা যে কোনো হেলথ কেয়ার ফেসিলিটি ডেলিভারি হোক না কেন, তার সেই টেম্পারেচার চেঞ্জেস হলো। তার সঙ্গে সে এতক্ষণ মায়ের কাছ থেকে যে খাবার পাচ্ছিল, খানিকক্ষণের জন্য সেই কট ল্যাম্প হলো, কাটা হলো, সেই সাপ্লাই কমলো। এবার সে নতুন করে কাঁদতে শিখলো, নতুন করে চোখ মেললো, তার আরো আলো তার উপর পড়লো, আরো অনেক রকম জিনিসপত্র পড়লো। সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ইনফেকশন ডেভেলপ করতে পারে। সাধারণত বাচ্চাদের প্রথম জন্মের সময় ইমিউনিটিটা যেরকম থাকে মোটামুটি যেটা থাকে তাতে সাধারণত অত জলদি হয় না। এবার কিছু কিছু ক্ষেত্রে যদি কিছু কিছু বাচ্চা জন্মের সময় স্পেসিফিক্যালি তাদের সেরকম প্রবলেমস থাকে, মানে ধরো লো বার্থ ওয়েট হলো, বা যারা একটু স্বাভাবিকভাবে সাধারণ বাচ্চাদের তুলনায় একটু দুর্বল স্বাভাবিকভাবে, মানে মানে জন্মের সময় থেকেই দুর্বল, তারা দে আর মোর প্রোন টু দোজ ডিজিজেস তাদের ক্ষেত্রে হয়। তো যেমন তোমার বন্ধুর ক্ষেত্রে যদি লাংসের যে কোনো ইনফেকশন হয়ে থাকতে পারে, তো হয়ে থাকতে পারে যে সেই সময় ওর কোনো ডিজিজ ছিল, অথবা দেখা যেতে পারে যে ও ডেলিভারির সময়টা হয়তো প্রি ম্যাচিওর ডেলিভারি হয়েছে, মানে আমাদের লাংস ম্যাচিওর হওয়ার জন্য একটা পার্টিকুলার সময় লাগে। যদি আচ্ছা, তার আগে ডেলিভারি হয়ে গিয়ে থাকে, হুম, তো সেই সময় যদি হয়ে গিয়ে থাকে তাহলে হয়তো ম্যাচিওর হয়নি। তো সেই রকম হিসেবে হতে পারে। সেটা আরো অনেক রকম মেটাবলিক বডিজ প্রবলেমস থাকে, যদি সেই ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, তো সেই জিনিসপত্রগুলো উইল কন্ট্রিবিউট টু দ্য ফ্যাক্টরস যেটাতে আমাদের ডিজিজ হতে পারে। হুম। কিন্তু এবার ব্যাপারটা আমি যেটা বলবি, যে প্রি ম্যাচিওর কথাটা এলো, একটা প্রি ম্যাচিওর বেবিকে অনেক ক্ষেত্রেই আজকালকার দিনে অনেক কমপ্লিকেশনস এর জন্য দেখছি যে প্রি ম্যাচিওর ডেলিভারিটা অনেক বেশি শোনা যাচ্ছে। আমি অনেক বড় বয়সে এসে প্রি ম্যাচিওর ডেলিভারি কথাটা জেনেছি। তো এই প্রি ম্যাচিওর ডেলিভারির ক্ষেত্রে বাবা এবং মা বা যিনি টেক কেয়ার করবেন বাচ্চার, তার কোন কোন বিষয়ে কনসার্ন থাকা উচিত? প্রিমেচিওর বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যেটা হয় সাধারণত, প্রিমেচিওর বাচ্চাদের প্রধান মানে মোস্ট কমনলি প্রিমেচিওর বাচ্চারা সাধারণত আন্ডার ওয়েটস হয়। ঠিক আছে।
তো এবার যদি সেই প্রিমেচুর বাচ্চাদের না, একটা আমাদের স্পেসিফিক ইন্ডিয়ান গাইডলাইন্স, এশিয়ান গাইডলাইন্স কিছু কিছু বডি ওয়েট আছে 2 কিলোর নিচে হলে বাচ্চাকে আমরা লো বার্থ ওয়েট বলি। তো যদি সেই বাচ্চা সেটার তুলনায় কম হয়, স্বাভাবিকভাবেই তার ইমিউনিটি পাওয়ারটা একটু দুর্বল। সে খুব সহজেই আর 5টা বাচ্চার মতো অন্যান্য যে সমস্ত আমাদের পরিবেশে যে সমস্ত জীবাণু ভাইরাস আছে তার সঙ্গে অত সহজে লড়তে পারে না। তো তাকে আমাদের বিশেষ করে টেক কেয়ার করা দরকার। যেমন ধরুন, যদি সে যখন প্রথমে জন্মালো তাকে প্রপারলি কভার আপ করে রাখা। বাচ্চাদের গা হাত পা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ ওদের সারফেস এরিয়া আমাদের বডির তুলনায় ছোট, কিন্তু ওদের হেড সারফেস এরিয়া বড়। মানে বাচ্চাদের দেখলে খেয়াল করবে তুমি যে বাচ্চাদের শরীরের যে সারফেস এরিয়া আর বাচ্চাদের হেড সারফেস এরিয়াটা মোটামুটি প্রায় সেম, কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয়। আমাদের শরীরটা অনেকটা বড়, আমাদের মাথাটা অনেকটা ছোট, ফলে ও হেড থেকে খুব সহজেই বডি হিট লুজ করে। তো ওই বাচ্চাদের ওই জন্য অনেকে হেড কভার করে রাখেন, এটা হয়। সব থেকে বাচ্চাদের মেইন প্রবলেম যেটা সেটা হাইপোথার্মিয়া, কারণ বাচ্চাকে সঠিকভাবে কভার করে রাখা হয়। কারণ একটা বাচ্চা সারাক্ষণ শুয়ে থাকছে, এবার সে যেখানে শুয়ে থাকছে যদি সেটা কোনো হার্ড সার্ফেস হয়, মেবি প্লাস্টিক সার্ফেস। এখন শীতকাল, যদি এখন একটা প্লাস্টিক সার্ফেসে তুমি হাত দিয়ে দেখো ঠান্ডা কিরকম লাগে তোমাকে। যদি আর বাচ্চা যদি খালি গায়ে থাকে, সেই বাচ্চাকে যদি সে একটা খালি গায়ে শুয়ে রাখে, আমাদেরকেও শুয়ে রাখলে আমাদেরও ঠান্ডা লাগতে শুরু করবে। কিন্তু সেই বাচ্চাটা তো সেটা বলতে পারবে না যে আমার ঠান্ডা লাগছে, কিন্তু সে হয়তো কাঁদবে। কিন্তু সে কান্না হচ্ছে বাচ্চাদের সবকিছুর একটা কমন রেসপন্স। যে কোনো একটা অবলার বাচ্চা একটা অবলার প্রাণীর মতো, যে কিছু পার্টিকুলার রেসপন্স দেয় না, সে সবেতেই কাঁদবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে সেই সময় সে কিসে কাঁদছে। আর এরকম কাঁদার কোনো ফ্রিকোয়েন্সি নেই যে 122 হার্জে কাঁদছে মানে তার ঠান্ডা লাগছে, 512 হার্জে কাঁদছে মানে তার খিদে লাগছে, এরকম কোনো কোথাও লেখা নেই। তো সেটা বুঝতে হবে। তো বাচ্চাকে যে প্রিমেচিওর বাচ্চা সেগুলোকে কভার আপ হাইপোথার্মিয়া প্রিভেন্ট করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড, তার নিউট্রিশন খেয়াল রাখতে হবে, কারণ সে বার্থ ওয়েট তার অন্যান্য স্বাভাবিক বাচ্চার তুলনায় কম। তো তার মানে তার গ্রোথ আস্তে আস্তে হবে। তো সেই গ্রোথ আপটা আমাকে ক্যাচ আপ করতে হবে। তো প্রপার ফুড, এখানে বেস্ট ফিডই কথা বলা হবে অবশ্যই, এখানে আমি পরের টপিকে আসছি। তো প্রপার ফুড করা হোক, এক্সট্রা মেডিকেশন উল্টো পাল্টা সাপ্লিমেন্টেশন না দেওয়া, যেরকম নিয়ম সেরকম করা, প্রপার মানে হাইজিন মেনটেন করা, যাতে চট করেই কোনো রকমের স্কিন ডিজিজ না হয়ে যায়, কারণ ওদের স্কিনও ভ্যালনারেবল হবে। সেই জিনিসগুলো থেকে আমাদের খেয়াল রাখতে হবে। ওয়ার্নিং সাইন্স খেয়াল রাখতে হবে, যখনই দেখা যাচ্ছে যে বাচ্চা কিছু একটা প্রবলেমেটিক হচ্ছে, তো অলওয়েজ সিক প্রফেশনাল হেল্প। আচ্ছা। আচ্ছা, এই যে ব্রেস্ট ফিডিং এর টপিকে আমরা আসছিলাম, যে একটা ছোট বাচ্চাকে মিনিমাম কত বয়স পর্যন্ত ব্রেস্ট ফিডিংটা করাতেই হবে, মানে করানোই দরকার? হ্যাঁ, ব্রেস্ট ফিডিং এর কোন রকম মানে আপার লিমিট নেই যে এত বয়স পর্যন্ত পড়া করানো যায় না। প্রথম হুম। কথা হচ্ছে এইটা। মাদার্স মিল্ক ইজ দ্য বেস্ট সোর্স ফর এনি ইনফ্যান্ট, প্রথম কথা। তো বিলো 1 ইয়ার মায়ের দুধের থেকে ভালো জিনিস কিছু হয় না, প্রথম কথা। আচ্ছা। আর আমরা অলওয়েজ রেকমেন্ড করি যে 6 মাস পর্যন্ত বাচ্চাকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। দিস ইজ এক্সক্লুসিভ, নট লাইক এন অপশনাল, দিস ইজ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলা হয়। মানে বাচ্চা 6 মাস বয়স পর্যন্ত শুধু ব্রেস্ট ফিড ই করবে, সে জলও খাবে না। বাচ্চার মায়ের দুধে যে পরিমাণ জল আছে, যে পরিমাণ প্রোটিন আছে, যে পরিমাণ নিউট্রিয়েন্টস আছে, তার মা যে পরিমাণ নিউট্রিয়েন্টস তার ব্রেস্ট মিল্ক প্রডিউস করছে, সেইটা সেই বাচ্চার ওই 6 মাস পর্যন্ত যথেষ্ট পরিমাণ গ্রোথ হওয়ার জন্য ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, ইজ অ্যাবসলিউটলি সাফিসিয়েন্ট। এর বেশি দরকার হয় না। যে এরপর যাই হবে সেটা হচ্ছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। এটা করা, এটা আমি যতদিন এই মানে ফিল্ডে দেখছি, যত জিনিসপত্র সিচুয়েশন আর বিং মডার্ন, আমাদের মতো, আমার ক্ষেত্রেই কথা বলছি, যদি আমার ক্ষেত্রে আমার ইন ফিউচার যদি ওয়াইফ হয় তার ক্ষেত্রেও যে সমস্ত আমাদের এখন মডার্ন টেকনোলজির যুগ যেরকম হচ্ছে, তো উই আর সো মাচ অবসেসড উইথ টেকনোলজিস অ্যান্ড স্ক্রিনস অ্যান্ড এইসব। এতে হওয়ার ফলে কি হচ্ছে, তো আমাদের মায়ের সাথে বাচ্চাদের ইন্টারাকশন হওয়ার টাইমটা কমে যায়। তো যখনই আমরা কাউকে ব্রেস্ট ফিডের কথা বলি, তখন তার দ্বিতীয় প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে, মা বলে যে আমার ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্ট প্রডিউস হয় না। তখন আমি তাহলে বাচ্চা আমার খিদেতে কাঁদে, তাহলে আমি কি করবো? প্রডিউস হয় না, তার সব থেকে বড় কিছু কিছু জিনিস আছে যেগুলোর জন্য বাচ্চাদের মায়েদের ব্রেস্ট মিল্ক প্রপারলি প্রডিউস হয়। যেমন হচ্ছে, যদি মা একটা প্রপার ডায়েট ফলো করে, মানে প্রপার নিউট্রিশন নেয়, সাফিসিয়েন্ট স্লিপ, এই দুটো জিনিসের মানে একটা হেলদি লাইফস্টাইল, সোজা কথা, যেখানে কোনো প্রচুর জাঙ্ক ফুডস নেই, প্রপার নিউট্রিশাস ফুড আছে এবং প্রপার শরীর রেস্ট আছে, এটা যদি হয়, তার সঙ্গে এই ধরনের যে কোনো ধরনের এই যে আমাদের এত বেশি স্ক্রিন টাইম, এত বেশি রেডিয়েশন, এগুলো থেকে যদি একটু দূরে থাকা যায় এবং বাচ্চার সাথে যদি একটা প্রপার ইমোশনাল বন্ডিং হয়। আমরা অনেক সময় এটা দেখি যে বাচ্চা আছে একটা অন্য ঘরে অন্য কোথাও, মা আছে অন্য ঘরে অন্য কোথাও, সে তার ফোন নিয়ে ইনস্টাগ্রামে রিল স্ক্রোল করছে। তো মায়ের সঙ্গে সেই বাচ্চার একটা প্রপার ইমোশনাল ডেভেলপমেন্ট হয় না। একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে যখন বাচ্চা আপনার মানে একটা মায়ের পাশে বসে বাচ্চা যখন কাঁদছে, তার ওই ক্রাইং সেন্স থেকে আমাদের ব্রেনে যে রেসপন্স ক্রিয়েট হয়, মানে মায়ের ক্ষেত্রে যেটা ক্রিয়েট হয়, সেখান থেকে অটোমেটিক্যালি ব্রেস্ট মিল্ক প্রডিউস করতে হেল্প হয়।
আর যদি আমরা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক নাই এক্সপ্রেস করিয়ে খাওয়াই, তাহলে সেইটা হওয়াটাও বন্ধ হয়ে যাবে। এটা একটা মেশিনের মতো, একটা মেশিন চলতে থাকলে সেই মেশিনটা জং লাগে না। রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটা আমরা সবাই জানি। কিন্তু হুম। যদি আমরা ওকে খাওয়ানোটাই বন্ধ করে দিই, তাহলে আর ব্রেস্ট মিল্ক প্রডিউসটাও হবে না, এন্ড বাই দ্য টাইম ইট উইল গেট রিডিউসড। তখন দেয়ার উইল বি প্রবলেমস যে আমার তো ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্ট হয় না। তখন আমরা শুরু করবো ক্যান্ড প্রোডাক্টস, ক্যান্ড মিল্ক, আর তারপর থেকে তো ইটস আ হোল নিউ বিজনেস। আচ্ছা, তো এই যে শেষ কথাটা তুমি বললে যে ইটস আ হোল নিউ বিজনেস, এক্ষেত্রে আমি বলি যে অনেক ক্ষেত্রে এই পডকাস্টের আগেও, এর আগে মানে বহু সময় ধরে, বহু বছর ধরে ডাক্তাররা এরকম অনেক প্যাকেজড ফুড বাচ্চাদের খাওয়াতে বারণ করে, যা সত্ত্বেও এরকম প্রচুর প্যাকেজ ফুডকে আমরা নিউট্রিশিয়াস, এর মধ্যে এই ছটা পুষ্টি পাবে, অমুক তমুক এভাবে বিক্রি হতে দেখছি, এবং দীর্ঘ সময় ধরে এটা কিন্তু বাচ্চারা ফিড করে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি তুমি একটা কথা বলো যে আহ এইটার রিপ্লেসমেন্ট কি কি ধরনের ফুড হতে পারে, মানে ধরো বাচ্চা যখন থেকে একটু একটু করে সলিড খাওয়া শুরু হুম করছে, এইটার হুম হুম রিপ্লেসমেন্টে আমি হুম হুম। বাচ্চাকে কি খাওয়াতে পারি? হ্যাঁ, প্রথম তো একদম 6 মাস পর্যন্ত বাচ্চাকে আর কিছু খাওয়ানোর দরকার নেই ব্রেস্ট মিল্ক ছাড়া। এটা একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। এবার 6 মাস যখন হবে, এরপর আমরা শুরু করি ওয়েনিং পিরিয়ড, যাকে বলে আমরা ওয়েনিং পিরিয়ড বলি। যেটা হচ্ছে বাচ্চাকে আস্তে আস্তে আমরা অন্য অন্য খাবার দিয়ে দিয়ে টেস্ট করাই। ঠিক আছে। এবার যে যে খাবারগুলো দেবো, সেই সেই খাবারগুলোর মধ্যে বেশি জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রথমেই প্রচুর পরিমাণে নুন বা প্রচুর চিনি বা প্রচুর মশলা জাতীয় খাবার নয়। মশলা জাতীয় খাবার দেবো না, এটা আমরা হয়তো সবাই জানি। কিন্তু বাচ্চাকে যে প্রথমেই প্রচুর নুন বা প্রচুর চিনি জাতীয় খাবার দিতে নেই, এটা হয়তো কেউ জানে না সাধারণত। যেমন জন্মের সময় অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, এটা আমাদের ভারতবর্ষের কালচারে একটা অনেক জায়গায় এটা চলে, যে বাচ্চাকে মধু খাওয়ানো হয় জন্মানোর ঠিক সঙ্গে সঙ্গে। কোথাও কোথাও আমি এটা দেখেছি। হুম। মধু খাওয়ানো হয়, মধু খাওয়ানোটা শুভ বলে মনে করে, যেটা একদমই রেকমেন্ডেড নয় আমরা মনে করি। কারণ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে এক্সক্লুসিভ, নাথিং মোর। ঠিক আছে। এবার একটা বাচ্চা যখন, যদি প্রথমেই বাচ্চাকে ধরুন 6 মাস হলো, তারপর সেই বাচ্চাটাকে আমি মিষ্টি খাওয়াতে দিলাম আস্তে আস্তে, মাঝে মধ্যে দিলাম, বেশ অকেশনাল, দ্যাটস ফাইন, ঠিক আছে। কিন্তু সে একটু বেশি মিষ্টি জাতীয় খাবার দিচ্ছি, চকলেটস যেটা বাচ্চারা খুব খায়, বা যে কোনো চিপস যেখানে প্রচুর পরিমাণে এক্সট্রা অ্যাডেড সল্ট আছে, প্রসেসড সুগার আছে, ওরা প্রসেসড কার্বোহাইড্রেট আছে। তো ওদের কি হবে, ওরা প্রথম প্রথম খাবার খাচ্ছে। এবার ওদের ওই খাবারগুলো খুব টেস্টি লাগবে, বিকজ দে আর টেস্ট এনহ্যান্সিং প্রোডাক্টস। হুম। সেই খাবারগুলো টেস্টি লাগবে। এই খাবার যখন টেস্টি লাগতে শুরু হবে, আর আমরা জানি যে এই খাবারগুলো আর নট হেলদি, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। হুম। এবার ওরা তখন ওই খাবারগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হতে থাকবে। ওরা আর অন্য যেগুলো হেলদি খাবার, দে আর নট টেস্টি, যেগুলো, সেগুলো যেগুলো সাধারণত হেলদি খাবার ইউজুয়ালি একটু কম টেস্টি হয়, সেগুলো ওরা খাবে না। যার ফলে কি হবে, ওদের শরীরে খাবার যেগুলো যাবে সেটা বেসিক্যালি জাঙ্ক ফুডস যাওয়া শুরু হবে, আর এই জিনিসটা চলতে থাকবে। তো সেই জন্য আমি বলবো যে এই প্রথম এই যে এক্সট্রা চিনি, এক্সট্রা নুন, এই জাতীয় খাবার বন্ধ। রাদার চেষ্টা করা যায় যে বাচ্চার খাবারে চুন, চিনি বা নুন নাই দেওয়া, সেটা হলো আরো ভালো। এরপর বাচ্চাদের যদি ইন্ডিয়ান কালচারে বলতে হয়, তো প্রথম এবং সব থেকে ভালো অপশন যেটা আছে সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি হচ্ছে আইডিয়াল ফুড। খিচুড়ি, হ্যাঁ, যে খিচুড়ি প্রপার আমরা খাই বাড়িতে, অত ঝাল মশলা দিয়ে নয়, জাস্ট সিম্পল। হ্যাঁ, হলুদ দেওয়া হবে, একটু অল্প নুন দেওয়া হবে, অল্প অল্প জিনিসপত্র দেওয়া হবে। খিচুড়ি হচ্ছে সব থেকে বেস্ট খাবার 6 মাসের পর বাচ্চাকে খাওয়ানো। আমাদের ভারতবর্ষে বাঙালি কালচারে অন্নপ্রাশন হলো, অন্নপ্রাশনে তাকে ভাত খাওয়ানো হলো, তারপর থেকে অল্প অল্প করে খিচুড়ি খাওয়ানো শুরু করা যায়। সে প্রথমেই সারাদিন খিচুড়ি খাবে না, প্রথমে একটু খাবে ফেলে দিন, আবার একটু খাবে আবার ফেলে দিন। এইভাবে আস্তে 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 করে টেস্ট করে ফেলতে হবে। খিচুড়ি হলো, ভাত যদি হয় তো ভাত একটু মেখে আলু সেদ্ধ, খিচুড়ি, আলু সেদ্ধ ভাত, দুধ যেটা মায়ের দুধ যেমন খাচ্ছে সেরকমই খাবে। কাউ মিল্ক শুড বি অ্যাভয়েডেড, এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং। লোকে ভাবে যে মায়ের মিল্ক বন্ধ হলো মানে এবার কাউ মিল্ক হবে। কাউ মিল্কে যে কেসিন থাকে, সেই কাউ মিল্কে ডাইজেস্ট করার মতো সাফিসিয়েন্ট এনজাইম ওই 1 বছরের নিচের বাচ্চা কেন, 5 বছর পর্যন্ত বাচ্চার পেটেও থাকে না অত এনজাইম ওটাকে ডাইজেস্ট করা। দ্যাট উইল কজ হিম ব্লোটিং। আর যদি কিছু কিছু বাচ্চা ল্যাকটোজ ইনটলারেন্স হয়, তাহলে তো গেল, তাহলে তো আরো মুশকিল হবে, তার ক্ষেত্রে আরো প্রবলেম হতে হবে। তো ল্যাকটোজ ইনটলারেন্স কি নয় সেটা নয়, সেটা হয়তো দুধ খেয়েই বোঝা যাবে। হুম। কিন্তু এই বয়সে সেটার জন্য প্রয়োজনীয় নয়। কাউ মিল্ক ইজ নট নেসেসারি না। কাউ মিল্ক এখনই খাওয়ানোর দরকার নেই, সে তো মায়ের দুধ খাচ্ছে। হুম। হুম। মায়ের দুধের সঙ্গে ল্যাকটোজ ইনটলারেন্সের সম্পর্ক নেই। ঠিক হুম। আছে, তো খিচুড়ি, আলু সেদ্ধ হলো। এবার ধরুন আস্তে আস্তে আমরা হচ্ছে এই ডাল আছে, ডালের যে জলটা, ডালের জল, প্রথমে যদি ডাল খেতে না চায় তাহলে ডালের উপরে যে জলটা থাকে সেই জলটা খাওয়ানো যেতে পারে। অল্প অল্প করে মিল্ক প্রোডাক্টস, ডেয়ারি প্রোডাক্টস খাওয়ানো যেতে পারে অল্প অল্প করে। ঠিক আছে, আর তার সাথে হচ্ছে ফ্রুটস। ফ্রুটস আর অলওয়েজ অপশন, মানে ডেয়ারি অলওয়েজ প্রোডাক্ট ক্যান বলতে বি। দই?
হ্যাঁ, দই ক্যান্ডি, পনির ফনির একটু বেশি প্রসেসড হয়ে যায়। আচ্ছা। দই ঘরে বসানো দই খাওয়ানো যেতে পারে, হ্যাঁ, ঘোল করে দেওয়া যেতে পারে একটু বড় বাচ্চাদের, এটা একদম 1 বছর নিচে না, একটু বড় বাচ্চাদের। হুম। 1 বছরের পরে যারা আসছে, মানে 2-3 বছরের বাচ্চারা যারা তারা আস্তে আস্তে এইগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত নয়, তারা এগুলো খাতে। বাঙালি ঘরে মুড়ি, মুড়ি ইজ অপশন, মুড়ি খাওয়ানো যেতে পারে। মুড়ির জল, মুড়ি একটা খুব ভালো অপশন। মুড়ির জল হচ্ছে 1 বছর নিচে বাচ্চাদের অনেকেই খাওয়ায় পেট ঠান্ডা রাখার জন্য, মায়েরা যেটা বলে, যেটা একটা ভালো জিনিস। যদিও এখন এখানে অনেক বেশি কেমিক্যালস ইউজ হচ্ছে, বাট স্টিল ইটস বেটার দেন প্রসেসড আর যে কোনো প্যাকেজ ফুডস। তো এগুলো আস্তে আস্তে খাওয়া যেতে পারে। আচ্ছা। তো মানে খাওয়া দাওয়াটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, কারণ এবার খুবই খাওয়া ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়ার পরেই যেটাতে আসবো, আমি আমার এক্সাম্পল দেবো আর আমার দিদির এক্সাম্পল দেবো। আমার দিদি একদমই খেতে ভালোবাসতো না, মানে তাকে যদি খেতে 12টায় বসানো হয় সে 3টের সময় উঠতো। আর আমি আবার এমন যে আমার দিদির পাতে ওই আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত, খেতে ভালোবাসতাম। দিদির পাতে যদি ডিম থাকতো তুলে খেয়ে নিতাম। তো এই যে একটা বাচ্চা খুব খেতে ভালোবাসে, সে অত বোঝে না যে তার শরীরে কতটা দরকার কতটা দরকার নয়। আবার একটা বাচ্চা একদমই খায় না। সেই ক্ষেত্রে বলতে গেলে মিনিমাম কতটা পরিমাণ খাবার একটা মানে 3 বছর বা 2 বছরের বাচ্চার খাওয়া উচিত, যেটার ওপরেও গেলে ক্ষতিকর, নিচে এলেও ক্ষতিকর? এবার এইটা তো একটা, এভাবে তো ক্যালোরি কাউন্ট করা সম্ভব নয় সাধারণ দৈনন্দিন জীবনে। একটা ক্যালোরি নেসেসিটি থাকে, সেটা একটা টেকনিক্যাল ম্যাথমেটিক্স ফর্মুলা। সেসব একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সেটা না হয় ডাক্তার যখন চেক আপ করলো তখন বললো, ঠিক আছে। কিন্তু আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে বাচ্চা সাফিসিয়েন্ট খাচ্ছে কিনা। এবার এখানেও একটা প্রশ্ন আছে যে ওভার ইটিং হয়ে যায় মোস্টলি, বাচ্চাদের ক্ষেত্রে আন্ডার ইটিংটা কম হয়। বাচ্চাদেরকে যেহেতু মায়েরা সুপারভাইজ ফিডিং করে, বাচ্চারা নিজেরা খায় না, 1 বছরের নিচে বাচ্চা বা 5 বছরের নিচে বাচ্চাগুলো, তো মায়েরা সবসময়, মায়েদের মন সবসময় মনে হয় যে আমার বাচ্চা বুঝি কম খাচ্ছে, আমার বাচ্চা বুঝি কম খাচ্ছে। তো তাকে তারা বেশি বেশি খাওয়ায়, হুম। যার ফলে ওই প্রবলেমেটিক হয়। এবার তার ফলে বাচ্চা গোল, আর বাচ্চার মায়েদের একটা মানে একটা ব্যাপার আছে মায়েদের, যে ছেলে মেয়ে আমার খুব গোল গোল ভাবে ফোলা ফোলা হলো মানে হচ্ছে আমার বাচ্চা খুব ভালো আছে। হুম। সেটাও নয়। প্রপার জিনিস যেটা, সেটা হচ্ছে গ্রোথ, মানে একটা গ্রোথ বাচ্চা, সেটার জন্য বডি ওয়েট মেজার করা সব থেকে ইজি এবং সব থেকে অ্যাফোর্ডেবল, এবং সবাই সেটা করতে পারে। আচ্ছা। এখন মেজারিং স্কেল, মেজারিং বডি ওয়েট ঘরে সবারই মোটামুটি অনলাইন থেকেও কিনতে পারে লোকে। অনেকে নিজের বাড়িতে রাখে, নিজের বডি ওয়েট দেখে মাঝে মধ্যে। হুম। তো একটা বাচ্চা জন্মের সময় যেরকম হলো, 6 মাসে সেই বাচ্চাটা ডবল হবে, 3 গুণ হবে তার 1 বছর, এইভাবে বাচ্চার গ্রোথ হবে। এবং রেকমেন্ডেড একটা চার্ট আছে, যেখানে কোন বছরের বাচ্চা, সেটা অনলাইন সার্চ করলেই পাওয়া যায়, যেখানে কোন বাচ্চার কত বয়সে তার কত ওজন হওয়া উচিত, তার একটা প্লট আছে। সেখানে গ্রিন জোন, অরেঞ্জ জোন, রেড জোন এরকম আছে। আচ্ছা। তো সেই মতো করে বাচ্চা যদি বোঝা যায় যে ওইখানে বাচ্চার বডি ওয়েট যেখানে আসছে, যদি মনে হচ্ছে যে আমার বাচ্চা ওজন কম, সেইখানে আন্ডারওয়েট হলে আন্ডারওয়েট আসবে, যদি বাচ্চা ওভারওয়েট হয় তাহলে ওভারওয়েট আসবে। আচ্ছা। এটা বাড়িতে সবাই করতে পারে। এটা সবাই করতে পারে, হ্যাঁ। এটা মানে খুব খুব সুন্দর করে এখনো পর্যন্ত একদম আপ টু ডেট, মানে আপ টু দ্য মার্ক আমাদের ডিসকাশন চলছে। এবার আবার আমি একটু অন্যদিকে শিফট করতে চাইবো প্রশ্নটা, সেটা হচ্ছে এইবার আমি যে বিষয়টা নিয়ে আসবো, আমি এরকম প্রচুর বাচ্চাদের বাড়ির লোককে খুব চিন্তিত হতে দেখেছি। আমার বাচ্চা বা আমার বাড়ির বাচ্চা আহ 2.5 বছর হয়ে গেল এখনো কথা বললো না। হুম। কথা, প্রথম প্রশ্ন আমার যে কথা বলার মানে কথা যে বাচ্চা বলছে, এটার একটা গড় বয়স কত, মানে কোন বয়সে বাচ্চা মোটামুটি কথা বলে? আর যদি সেটা দেরি হচ্ছে, কেন হয়? হলে কি কি এক্সারসাইজ করাবো বাচ্চাকে কথা বলানোর জন্য? বাচ্চারা সাধারণত, এবার বাচ্চাদের এটা এতক্ষণ আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনস এর ফিজিক্যাল পার্ট, মানে বাচ্চা বাড়ছে কিনা ওজন। বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোনের মধ্যে আমাদের মেন্টাল পার্টটাও আছে, মেন্টাল এবং ইমোশনাল আছে মাইলস্টোনসও আছে। যে বাচ্চা কখন কথা বলছে, বাচ্চা কখন বসতে শিখছে, বাচ্চা কখন হাঁটতে শিখছে। প্রথমে বাচ্চা হামাগুড়ি দেয়, তারপর আস্তে আস্তে উঠে বসে। তো বয়সের দিক থেকে দেখতে গেলে সাধারণত বাচ্চারা 1 বছরের পর থেকে অনেক বাচ্চাই আওয়াজ বলতে, মানে কথা বলতে শুরু করে, ঠিক আছে। হুম। হুম। বাচ্চা তো আজ আগে থেকেই করে, প্রথম মা বলা শুরু করে, সাধারণত বাচ্চারা 1 বছরের পর থেকে শুরু করে। হুম। অনেক বাচ্চাই আছে যারা লেট সেটা বলে। তো হুম। এটা কোনো ফ্যাক্টর নয় যে সেই বাচ্চা লেট হচ্ছে। কারো কারো ক্ষেত্রে ডেভেলপমেন্টাল মাইলস্টোন অ্যাচিভ করতে একটু দেরি হতে পারে। তো এটা খুব বড় কনসার্ন নয় যে সেটা হয়তো তার দেরি হচ্ছে, বা হয়তো সে পরে গিয়ে তার মাথার বুদ্ধি কম হবে, বা সে পড়াশোনায় ভালো হবে না, যেটা সাধারণত মানুষের বাড়ির লোকের চিন্তা, যে আমার ছেলে এখনো 2.5 বছর হয়ে গেল, এখনো তোতলে তোতলে কথা বলে, ভালো কথা বলতে পারে না, তাহলে একে স্কুলে পাঠালে কি হবে? তো এইটা হচ্ছে, এটা কোনো ফ্যাক্টর নয় যে এই যে এখন পারছে না মানে সে পরেও পারে না। তার নিজে প্রত্যেকের একটা নিজস্ব পেস আছে। এবার হ্যাঁ, কিছু কিছু সময় আছে, তো
সে 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, 7-8 বছর পরেও সে তখনও কথা বলতে পারছে না, তখনও যদি কিছু না হচ্ছে, তখন হয়তো কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট ক্রিয়েট হচ্ছে, সেটা তখন স্ক্রিন করে দেখতে হবে আমাদের। আচ্ছা। সেটা আলাদা ব্যাপার, একটা পার্টিকুলার এজ লিমিট আছে। কিন্তু এটা একটা রেঞ্জ, ইটস নট দ্যাট যে 1 বছর হয়ে গেল মানে এবার কথা বলতে হবে, 2 বছর পেরিয়ে গেলে মানে ওরে বাবারে কি মুশকিল, এরকম কোনো ব্যাপার নয়। প্রশ্নটা হচ্ছে একটা রেঞ্জ আছে, ধীরে 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 প্রত্যেকে শিখবে। বাচ্চা আস্তে আস্তে এবার বাচ্চাকে, হ্যাঁ, এবার এই ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো সেকেন্ড প্রশ্নে আসি, যে অ্যাচিভ করানোর জন্য কি কি হচ্ছে আমরা তাকে করতে পারি। তো হুম। প্রথম কথা, বাচ্চাকে প্রথম যেটা বাচ্চা করে সেটা হচ্ছে বাচ্চা রেসপন্স দেওয়া শেখে। মানে বাচ্চাকে ডাকলে বাচ্চা সাড়া দেয়। প্রথম বাচ্চা যখন, এটা আমরা বুঝতে পারি যে বাচ্চা, প্রথম বাচ্চাকে প্রথমে হয়তো কথা বলার আগেই যদি তাকে ডাকা হয়, যে তাকে যে ডাকা হচ্ছে সে বুঝতে পারে। হয়তো চোখ প্রথমে হয়তো ছাড়া, মাথা ঘোরাবে না প্রথমে, তো ঘাড় তো শক্ত হয় না 6 মাসের আগে, কিন্তু সে চোখ ব্লিঙ্ক করা শুরু করে, হাসতে শুরু করে, যেটা মানুষই একমাত্র পারে হাসতে, অন্য সাধারণত প্রাণীরা পারে না। সে হাসতে শুরু করে। তারপর সে যখন আস্তে আস্তে বড় হয় তখন সে ঘাড় ঘোরাতে শুরু করবে। তারপর সে ধীরে ধীরে এবার সাড়া দেওয়া শুরু করবে, তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। এটা দেখে এবার এটা ডেভেলপ করার জন্য আমরা তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, কথা বলতে হবে, কন্টিনিউয়াস তার সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে। সে যেন, তাকে এটা বুঝতে হবে, তাকে এটা বোঝাতে হবে যে এই জিনিসটা করা হচ্ছে মানে তোমাকে ডাকা হচ্ছে, এইটা করা হচ্ছে মানে তোমাকে বারণ করা হচ্ছে, এইটা করা হচ্ছে মানে তোমাকে কিছু জায়গায় কিছু একটা করতে বলা হচ্ছে। হুম। সেই জিনিসগুলো যত সময়ের সঙ্গে সঙ্গে হবে সেটা হবে। আর যদি বলা হয় যে সোশ্যাল, এইভাবে সোশ্যাল ডেভেলপমেন্টাল গুলো অ্যাচিভ হয়। তার সঙ্গে যদি বলা হয় যে মানে কি বলে, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিস গুলো, যেটা বড় বাচ্চা, একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, যারা 2 বছর 3 বছর হচ্ছে, তাদের ক্ষেত্রে নানা রকমের বিল্ডিং কিউবস যেগুলো আমরা দেখি খেলা, হুম। সেগুলো আছে। পাজল সলভিং গেম, যেটা এখন উঠেই গেছে, লোকে তো হুম। পাজল আর সলভই করে না। ঠিক কেন কথা। করে না আমি জানি না। এটা এটা তো ছোটবেলায় খুব বাচ্চাদেরকে করা হতো। বিল্ডিং ব্লকস গেম তো এখন খেলেই না লোকে, লোকে হুম। হচ্ছে ওই কি বলে একটা অনলাইন আছে, এই হুম। খেলে সবাই মিলে, ওইটাই এখন, ফোন ইজ দেয়ার, তো ফোনেই সবকিছু হচ্ছে। হুম। কিন্তু ফিজিক্যাল বিল্ডিং ব্লক গেম বা একটা সুডোকু খেলা হচ্ছে যখন, যে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, তারা যেগুলো ক্রিটিক্যাল থিঙ্কিং, কালার রেকগনিশন, বাচ্চারা কালার শিখতে শেখে, বিল্ডিং ব্লক অনেক অনেক কালারের হয়। তো সেই কালার গুলো শিখি শেখে, মানে কিরকম খেলা থাকে যে খেলার গুলো হচ্ছে একই কালারের 3টে কিউব যোগ করলে একটা রেক্টাঙ্গেল হবে, বা সেরকম কিছু একটা হবে। তো সেই কালার থাকলে সে বাচ্চা কালার আইডেন্টিফাই করা শিখবে। তারপর সেই সাইজ আইডেন্টিফাই করা শিখবে, দ্যাটস ইজ আ ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ আ স্কোয়ার। তো এবার একটা হয়তো তাকে পার্টিকুলার স্ট্রাকচার বানাতে হবে, সেই খেলাগুলো থাকে যেখানে একটা পার্টিকুলার স্ট্রাকচার বানাতে হবে, দুটো ট্রায়াঙ্গেল বা একটা স্কোয়ার যোগ করে একটা স্ট্রাকচার বানানো হবে। হুম। তো হুম। এটা ওর ক্রিটিক্যাল থিঙ্কিং কে ডেভেলপ করাবে। তো হুম। এই খেলাগুলো উঠে গেছে, এগুলো আর খেলে না। এই খেলাগুলো খেলানো দরকার। একদম। ফোনে বসে বসে অন্যান্য খেলার থেকে এই খেলাটা খেলা দরকার। একদম। তার মানে আমাদের এই যে লেট, আমাদের কথা বলে, মানে আমাদের নয়, মানে কিছু বাচ্চা যে পরে কথা বলে, সেটা খুব অ্যাবনর্মাল কোনো ইনসিডেন্ট নয়। এবং আচ্ছা, আমার এক্ষেত্রে একটা প্রশ্ন, অনেক ক্ষেত্রে অনেক মানুষের, মানে বড় হয়েই বলছি, যা এরকমও তো মানুষ রয়েছেন যারা কথা বলতে পারেন না। তো ছোট বয়সে এটাকে ডায়াগনোস করব কি করে, যে এই বাচ্চাটা কি লেটে কথা বলছে নাকি কথা বলতেই পারে না, এটা ডায়াগনোস করবো। বাচ্চা যারা কথা বাচ্চারা যারা কথা বলে সাধারণত তারা শোনার প্রবলেম থাকার জন্যই কথা শিখতে প্রবলেম হয়। মানে তারা ল্যাঙ্গুয়েজ এই কারণের জন্য বলতে পারে না, কারণ তাদের ইনপুট ঠিকঠাক আসছে না। মানে তারা সেটা শুনতে পাচ্ছে না ঠিক করে। আমরা ইনপুট থেকে আউটপুট শিখি, আমরা বাচ্চা আগে শুনতে শেখে, যেটা আমি বললাম, যে আগে রেসপন্স করতে শেখে। ও হুম। এইটা নাহলে, তুমি ভেবে দেখো, একটা বাচ্চা যে ভারতবর্ষে বাঙালি বাড়িতে জন্মেছে, সে প্রথমে বাংলা কেন বলে, ইংরেজি কেন বলে না? আর ঠিক। যে ইংরেজি বা লন্ডন বা জাপানের জন্য এসেছে, সে প্রথমে জাপানিজ কেন বলে, সে বাংলা কেন বলে না? বলতেই তো পারে, কারণ সে বাংলাই শোনে, এটাই তার মাদার ট্যাং। মানে হুম। মা তাকে সেই নামেই ডাকে। তো হুম। সে সেই জন্য সেই নামে, সে মাকে মাই বলতে শেখে, মাদার বলতে শেখে না। তো যেটা শোনে সেটাই প্রবলেম হয়। তো হয়তো সে শুনতে প্রবলেম হচ্ছে, তার জন্য বেরা টেস্ট আছে, বা আরো নানা রকমের নিউরোলজিক্যাল টেস্ট আছে, তার হয়তো কোনো ব্রেনের পার্টিকুলার জায়গায়, যেখানে আমাদের, যেগুলো আমাদের মেডিকেল টার্মিনোলজিতে আছে, সেগুলো হয়েছে এখানে প্রপার সে রেসপন্স ক্রিয়েট হচ্ছে না। হুম। সে সেইগুলো তার প্রপারলি অ্যাক্টিভেট হচ্ছে না, সে শুনতে পাচ্ছে না, শোনার কোনো প্রবলেম হচ্ছে, যেগুলো অনেক বাচ্চাদের থাকে, নানা রকমের মেনিয়াস ডিজিজ হতে পারে, নানা রকমের ডিজিজ হয়, ইয়ারের প্রবলেম হয়। হুম। তো সেটা তাকে স্ক্রিন করি করে, স্ক্রিনিং টেস্ট আর অলরেডি দেয়ার, ঠিক আছে, সেই স্ক্রিনিং টেস্ট গুলো করি করি দেখতে পেলে বোঝা যাবে যে সে হয়তো শুনতে পাচ্ছে না বলেই সে কথা বলতে পারছে না। তো যদি একটা সময় সে শুনতে পারে, শুনতে পেলো ঠিকঠাক করে, তারপর তো সেখান থেকে শিখে 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 তারপর সে বলতেও পারে। আবার যদি দেখা গেল যে শুনতে ঠিকঠাক পাচ্ছে, বলতে পারছে না, তার মানে নিশ্চয়ই তার
ভোকাল সিস্টেমের কোনো প্রবলেম আছে, মেবি ভোকাল কর্ডের কোনো প্রবলেম আছে, অনেক সময় ভোকাল কর্ড কনজেনিটালি অ্যাবসেন্টও থাকতে পারে, ভোকাল কর্ড অ্যাবসেন্ট আছে, বা হয়তো কারো ক্লেফট প্যালেট থাকে, এটা খুব কমন বাচ্চাদের, যেখানে জিভটা ঠোঁটটা কাটা বা ভিতরে কিছু হুম একটা হুম হুম। জেনেটিক্যাল প্রবলেমস এর জন্য এগুলো থাকে। ওকে। তো সেগুলো তখন সেই মতো করে ট্রিটমেন্ট করতে হবে। সে হয়তো তোতলে তোতলে কথা বলে, বা হ্যাঁ, যেমন আমারই এক রিলেটিভ ছিল, যার ক্ষেত্রে ক্লেফট প্যালেট বা ক্লেফট লিপ থাকার জন্য সে হচ্ছে লেট করে কথা বলতো, মানে লেট করে কথা বলা শিখেছে। তার কারণ হচ্ছে সে ওইভাবে যেহেতু সেই ল্যাঙ্গুয়েজ শিখে উঠতে পারেনি, মানে কথা প্রথমে বলে উঠতে পারেনি, সেই জন্য তার একটু দেরি হয়েছিল। ওকে। আচ্ছা, এর পরের যে প্রশ্নটায় আমি যাব, সেই প্রশ্নটা হচ্ছে বাচ্চার স্ক্রিন টাইম। প্রাইমারিলি এখন আমি কারুকে কোনো রকম ব্লেম করে বলছি না, বাট এখন একটা ছোট বাচ্চা জন্মানোর পর থেকেই বাবা মা বুঝে হোক না বুঝে হোক এখন তাদের নামে পেজ করছে, তাদেরকে নিয়েই সমস্ত ব্লগ হচ্ছে, তারা সব সময় স্ক্রিনে থাকছে। এবং আমি লক্ষ্য করছি যে একই দিনে নতুন নতুন দু তিনটে রিল করা হচ্ছে, যার মানে মধ্যমণি হচ্ছে বাচ্চাটা। তো এক্ষেত্রে তো বাচ্চার ওই রেডিয়েশনে বাচ্চার অনেক ক্ষতি হচ্ছে। এই ক্ষেত্রে তুমি কি বলবে, মানে তোমাদের অবজারভেশন কি? প্রথম কথা, রেডিয়েশনের ব্যাপার যেটা, সেটা হচ্ছে তো ইটস এ লং টার্ম প্রসেস, সেটা ঠিক আছে। তো এইটা এফেক্ট হতে অনেক সময় লাগে। হুম ব্লুরি রেডিয়েশন যেগুলো স্ক্রিন থেকে আসে সেগুলো অনেক পরের দিকে ম্যানিফেস্ট করবে, সেটা প্রশ্ন নয়। কিন্তু যেটা ম্যানিফেস্ট ইমিডিয়েটলি করবে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ওর স্ক্রিন টাইম হওয়ার ফলে আইসাইটের প্রবলেম হওয়া শুরু হয় সাধারণত পরবর্তীকালে, ঠিক আছে? কেন এত বেশি এক্সট্রা লাইটস যেগুলো আসছে, এত বেশি রিলস হচ্ছে, সেখানে এত বেশি ফ্ল্যাশ আর্টিফিশিয়াল লাইটস ইউজ হচ্ছে, যদি না হয়, তার স্ক্রিন টাইম হওয়ার ফলে সেই জিনিসপত্রগুলো হচ্ছে। তারপর সে তার বাবা মাকে যেটা করতে দেখছে, সে সেটাই শিখছে। তার বাবা মাকে দেখছে যে বাবা মা ফোনে ম্যাক্সিমাম সময় ইনভলভ থাকে, সে নিজেও ফোনে ইনভলভ হওয়া শুরু হবে, কারণ তার দেখতে পাচ্ছে তার মানে বাবা মা ওটাতে খুশি হচ্ছে, ওটা তার মানে খুশির জিনিস, তো আমাকে ওটা করতে হবে। আমরা যেটা দেখবো সেটাই শিখবো, সিম্পল হিসাব, তো সেটা থেকেই শিখবে। আর এইটা করতে শুরু করলে সে ফোনের দিকে চলে যাবে। আর ফোন ঘাঁটা তো আর কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না, সেডেন্টারি হ্যাবিটস, সেখান থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমবে, হেলথ ইস্যুস আসা শুরু হবে, লাইফস্টাইল প্রবলেম শুরু হবে, দিস ইজ এ লুপ। দিস ইজ এ লুপ, জাস্ট লাইক আস, আমাদের বড়দেরও সেটাই সেটাই, মানে সেই রকমই একটা লুপ চলে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা রেডি বাবা হয়ে মারও যাই। সেটাই। হ্যাঁ, একটা একটা সাধারণ একটা যে ছেলে যে আনম্যারিড আছে, যে তার জীবনে বাচ্চা নেই, যার ক্ষেত্রে তাই বাচ্চাকে বড় করে রেসপন্সিবিলিটি নেই, সে কি করছে তার থেকেও বড় কথা, যখন তার জীবনে একটা, সে যখন পরবর্তীকালে গিয়ে কোথাও তার ম্যারি হলো, বা তার যখন বাচ্চা হলো, বা বাড়িতে যখন একটা নতুন বাচ্চা এসেছে, যে তাকে দেখে শিখছে। হুম এখন তাকে দেখে কেউ শিখছে না, কিন্তু সে যখন বাবা হচ্ছে, তাকে দেখে কেউ যখন শিখছে, তখন সেও যদি সেই জিনিসগুলো করে, তার বাবা, সে তো, তার বাচ্চা সেটাই শিখবে না। সে যদি একটা ফোন খোলা জায়গায় একটা বই খুলে পড়তে বসে, তাহলে বাচ্চা দেখে বুঝবে, আচ্ছা তার মানে বইটাও খুলে পড়া যায়। So, সেও বাবা বইটা খুলে একবার দেখলো, সে কিছু বুঝলো না, কিন্তু দেখছে যে বাবা বই খুলে বসে পড়ে, বাবা একটা জিনিস কিছু করে, তো আমিও করি। হুম। ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে আমি এরকম আমার অনেক স্টুডেন্টকে দেখেছি যে ওই খাওয়ার সময় যদি ফোনটা তাকে না দেওয়া হয়, ফোন না তাহলে হয়। ও হ্যাঁ, খাবে না। মানে এটা তো একদম খাবেই না। আকছার হয়ে গেছে যে খেতে বসার সময় যদি একটু ফোনটা না চালাই, তাহলে ও খাবেই না। এক্স্যাক্টলি, কিন্তু এক্স্যাক্টলি। আমাদের সময় তো এটা ছিলই আমরাও না। দেখেছি। হ্যাঁ, এটা আমরাও দেখেছি যে, আমি দেখেছি ওয়ার্ডে যত আমার পেশেন্ট ভর্তি হয়, ওয়ার্ডে যখন আমি রাউন্ড দিতে যাচ্ছি, তার মা খাচ্ছে সেই সময়, মা যাতে মাকে ডিস্টার্ব না করে, ডিস্ট্রাক্ট করার জন্য সে, তার মা তাকে ফোন দিয়ে রেখেছে, অথবা হুম হয়তো মা বাচ্চাকে খাওয়ানোর জন্য সামনে একটা ফোন চালিয়ে দিয়েছে, যেখানে ইউটিউব চলছে, যেখানে ইউটিউবে টম জেরি কার্টুন চলছে বা রিলস চলছে। বাচ্চা এবং সুন্দরভাবে সেগুলো স্ক্রোল করতে শিখছে। এখন একটা 2 বছরের বাচ্চা ইনস্টাগ্রাম রিলস স্ক্রোল করতে জানে, ইউটিউব খুলে নিজে সার্চ করে টম এন্ড জেরির ভিডিও বের করতে জানে। হুম। আমাদের সময় আমরা জানতামই না, আমরা জানতামই না সেসব। আমি কি তো করে আমাদের শিখছে সময় কে ক্লাস টেন জানে। অব্দি স্মার্টফোন আসেনি। হ্যাঁ। শিখছে কারণ তার বাবা মা, কারণ স্মার্টফোন অ্যাভেলেবিলিটি দেয় না, তো ইজিলি সে স্মার্টফোনটা অ্যাক্সেস করতে পারছে, আর বাবা মাও সেটা দিচ্ছে। আচ্ছা, খুব শর্টে তোমাকে একটা বাবা মা জিনিস এখানে একটু। সমানভাবে দোষী। হ্যাঁ হ্যাঁ। বাবা মা এখানে সমানভাবে দোষী, শুধু হ্যাঁ, মানে বাচ্চাকে দোষ দিলে জেনে তো না হবে না। জেনে হলেও ভুল হয়ে যাচ্ছে, ওনাদের দ্বারাও ভুল হয়ে যাচ্ছে। আমি এর আগে চাইল্ড সাইকোলজি নিয়ে এই চ্যানেল থেকেই, চাইল্ড সাইকোলজি, চাইল্ড নিউট্রিশন, এই অনেক কিছু নিয়ে ব্রিফ করে 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 প্যারেন্টিং, আমি অনেকগুলো পডকাস্ট করেছি, এবং সব জায়গা থেকে এই একটাই পয়েন্ট উঠে আসছে যে বিফোর টেকিং আ রেসপন্সিবিলিটি অফ এ চাইল্ড, উই নিড টু বি, কি বলবো, রেসপন্সিবল। কোয়াইট রেসপন্সিবল। উই নিড টু বি কোয়াইট হুম। রেসপন্সিবল, যে এটা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি। আচ্ছা। কারণ একটা বড় একটা যে একটা হুম, বলো হ্যাঁ, বলো বলো তুমি বলো। বলো। তুমি বলো, হ্যাঁ।
একটা 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 বাচ্চা বড় হয়ে কি রকম হবে, তার হুম, মেন্টাল আপব্রিঙ্গিং কি হবে, মাইন্ডসেট কিরকম হবে, তার ফিজিক্যাল আপব্রিঙ্গিং কি হবে, পুরোটাই ডিপেন্ড করছে বাবা মার উপর। বাবা মা যা করে বাচ্চা সেটাই করবে। একদম, একদম তাই। এবার আমি এরপর যেটা আসবো যে আমার আমার ধরো একটা বাচ্চা আছে, ছোট থেকে ওকে টিফিনে কি দেবো? টিফিন মানে হচ্ছে ওকে এই ধরো পড়তে বসবে, পড়তে বসার আগে আমাদের সময় কি হতো, দুধ খেতে দেওয়া হতো, মানে ইন জেনারেলি। বাট আমাদের সময় বলবো না, তারও একটু আগে, আমাদের সময় থেকেই দেখা গেল দুধের মধ্যে কোনো একটা হেলথ ড্রিঙ্ক মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে হেলথ হুম। ড্রিঙ্ক, এই হরলিক্স, কনসেপ্টটা কতটা কমপ্লেন। আনহেলদি বা হেলদি, যেটাই হোক সেটা তুমি বলো যে। যদি একটা বাচ্চা, মানে এটা বড় বাচ্চাদের ক্ষেত্রে আসছি আমি, যেগুলো মোটামুটি 2 বছর থেকে, মানে আমি এখানে পুরোটা এজ গ্রুপ হিসেবেই বলছি, হুম, যেগুলো 2 বছর থেকে মোটামুটি 7-8 বছর, যারা ক্লাস 1-2 তে পড়ছে, এরকম বাচ্চাদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে মেন প্রবলেমটা হয়, কারণ 10-12 বছরের বাচ্চারা নিজেরাই খেতে পারে এবং তারা নিজেরা জানে তাদের কোনটা খেতে ভালো লাগে। হুম, তো বাই দ্য টাইম একটা বড় বাচ্চা, তো বাবা মাও জেনে যাচ্ছে তার কোনটা চয়েস, তো সে তার ক্ষেত্রে প্রবলেম হয় না। হুম, ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি হয়। এবার হেলথ ড্রিঙ্ক গুলো ক্ষেত্রে যেটা আনহেলদি নয় সেটা আমি বলবো না। হেলথ ড্রিঙ্ক গুলোতে যথেষ্ট পরিমাণ নিউট্রিশন থাকে, খারাপ নয় সেটা, কিন্তু সেটা একটা বাচ্চার নিউট্রিশনাল গোলকে মানে পুরোপুরি ফিল আপ করার জন্য মানে নেসেসারি নয়। মানে এটা নয় যে আমাকে ওটা খাওয়াতেই হবে, মানে আমাকে আমার বাচ্চাকে 1 গ্লাস কমপ্লেন না খাওয়ালে বাচ্চাটা হবে না, তার কোনো মানে নেই। হুম, 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 ঠিক আছে। বাচ্চা বাচ্চাকে যদি আমার নিউট্রিশনাল গোলস গুলো অন্যান্য খাবার দিয়ে পূরণ করা যায় তাহলে সেটা দরকার নেই, বিকজ দে আর ফুড সাপ্লিমেন্টস নট ফুডস। হুম, তো যদি একটা বাচ্চাকে আমি ডিম দিলাম, খেতে বসাচ্ছি, ডিম সিদ্ধ খেতে, মোস্টলি বাচ্চারা ডিম সিদ্ধ খেতে খুব ভালোবাসে, আমি যেটা হুম, দেখেছি সাধারণত। তো ডিম সিদ্ধ খেতে ভালোবাসে, তো ডিম খাও। ফ্রুটস এর মধ্যে বাচ্চারা জেনারেলি কলা খেতে খুব ভালোবাসে, আমি দেখেছি। কলা খেতে ভালোবাসে তারা খায়, যে বাচ্চাগুলো কলা খায় না সেই বাচ্চাগুলো লেবু খায়, এটা আমি দেখেছি। আচ্ছা, তো সেই বাচ্চা লেবু খায়। হ্যাঁ, তো লেবু খাক, সে যদি কলা না খায় লেবু, ফ্রুটস অ্যাভেলেবেল, ফ্রুটস হতে পারে। কেউ নাটস খেতে যদি ভালোবাসে, তো অল্প পরিমাণ নাটস খেলো, ঠিক আছে। এবার এইগুলো ছাড়া যদি কেউ কোনো ধরো পার্টিকুলার কিছু একটা শরবত বানিয়ে দিলে মা খেতে পারে, বা হয়তো তার মায়ের হাতে স্পেসিফিক কিছু একটা রান্না আছে, সে সেটা খেতে ভালোবাসে, সেটা দিতে পারে। এই জিনিসগুলো হুম, দিয়ে 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 এবার পুরো জিনিসটা একটা বাচ্চাকে বড় করা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। হুম, মানে তাকে আমি এটা দিলাম, সে তার খেয়ে দেখা গেল যেটা ভালো লাগলো, সে সেটা খেলো। হুম, তেমনি পড়ানোর পর বাচ্চাকে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটির পর বাচ্চাকে ট্রিট দেওয়া হিসেবে দেওয়া যেতে পারে, যে আচ্ছা তুই যদি আজকে এটা করিস তাহলে তোকে আজকে রাতে আমরা এটা রান্না করে খাওয়াবো, হুম, সেরকম ব্যাপার। তো সেটা তাহলে সে বুঝলো, আচ্ছা তাহলে আমাকে এটা করতে হবে, সো হি অর সি উইল বি মোর অ্যাটেন্টিভ টু দ্যাট, যে যেখানে আমাকে তাহলে এবার হচ্ছে আমাকে আজকে এটা করতে হবে, তাহলে মা আমাকে আজকে রাতে হয়তো মাংস বানিয়ে খাওয়াবে বা কিছু একটা বানিয়ে খাওয়াবে, হ্যাঁ, হতেই পারে। একদম। মানে জিনিসটা খুব সুন্দর অ্যাকচুয়ালি। বাচ্চা বড় করা মানে ট্রায়াল এন্ড এরর প্রসেস বেসিক্যালি। কিন্তু আমরা ট্রায়াল এরর করতে গিয়ে আজকাল অনেকটা বেশি ট্রায়াল দিয়ে ফেলছি, মানে প্রচুর জাঙ্ক হ্যাঁ, ফুড। ওটাই প্রবলেম হচ্ছে, অনেক বেশি কারণ ট্রায়াল অপশনস দিয়ে বেশি ফেলছি। না। হ্যাঁ, হ্যাঁ, কারণ অপশনস বেশি না, অপশনস এখন অপশনস অনেক বেশি, আগে প্রচুর, অপশন ছিল না। প্রচুর। এখন ম্যাগি আছে, আগে ম্যাগি ছিল, আমি ছোটবেলায় হ্যাঁ, ম্যাগি খাইনি। এক্স্যাক্টলি, ম্যাগির প্রশ্ন তো আমি এরপর আসবো। আমি নর্মালি বলছি, আমি যে দেশটায় থাকি সেই দেশটাতে না এরকম, মানে বাইরে বেরোলে প্রথম কথা হচ্ছে যে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা বিভিন্ন রকমের হয়। ভারতবর্ষে বেরিয়ে যেটা আনহেলদি ফুড বলা যেতে পারে, যে পড়তে থেকে বেরিয়ে সামনে একটা চপের দোকান আছে, দুটো চপ কিনে খেলাম, ওই একই তেলে ভাজছে। কিন্তু এখানের ব্যাপারটা আবার কিরকম, ওখানে আবার একটা দিক আছে যে একটা সার্টেন বয়সের আগে ওরা হাতে সেরকম পয়সা পায় না। এই হুম। দেশে আমি কি দেখছি, এই দেশের ছেলে মেয়েদের হাতে প্রচুর পয়সা। তো এভরিডে ওরা বাইরে খায়, সারাদিন, সারাদিন ওরা ভিডিও গেমস খেলে, পুরো এন্টায়ার দিস টাইম। আমি মানে তুমি যদি সন্ধ্যাবেলা বেরো, তুমি রাস্তায় এরকম কোনো অল্প বয়সী বাচ্চা মানে যে যারা বড় হচ্ছে, এরকম বাচ্চা দেখবে না যার হুম। হুম। হাতে কোনো একটা কোনো এরকম কোল্ড ড্রিঙ্ক টাইপের কোনো একটা ড্রিঙ্ক নেই, বা হয়তো তার সে কোনো একটা এতে বার্গার শপে গিয়ে খাচ্ছে বা কোথাও রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, সবাই বাইরে ক্যাফেতে খাচ্ছে। গিয়ে টাইম স্পেন্ড করছে। হ্যাঁ, মানে এখন বাচ্চাদের নেশাটা এত বেশি চলে গেছে না, এটা একটা এক্সট্রিম লেভেলের ট্রায়াল চলছে ওদের। এটা নিয়ে আমি পরের প্রশ্নে আমাদের আসবো। এবার আমি চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা খুব পার্সোনাল প্রশ্ন বলবো। আমি নিজে খুব ম্যাগি লাভার, মানে আমার খুব ম্যাগি খেতে ভালো লাগে, কিন্তু ইন জেনারেলি যেটা বলা হয়, ডাক্তাররা যেটা বলে যে ম্যাগি ইজ নট আ গুড ফুড, রাদার ম্যাগি ইজ আ ব্যাড হুম। ফুড। কেন? হুম। কি কি এমন থাকে যেটা আমাদের শরীরে ক্ষতি করে?
ম্যাগি জিনিসটা বেসিক্যালি একটা প্রসেসড কার্বোহাইড্রেট বলা যায়, যেটা ম্যাগি যে মশলাটা বাদ দিলে যেটা ম্যাগিটা আছে এক্সট্রা করে, এটা কাইন্ড অফ প্রসেসড কার্বোহাইড্রেট বলা যায়, সিম্পল। এক তো সেই জিনিসটা ভালো নয়, প্রথম কথা। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ম্যাগিতে যে মশলাটা ইউজ করা হয় সেই মশলাতে অনেক ফর্টিফায়ার জিনিসপত্র থাকে, তো এক্সট্রা অ্যাডেড কেমিক্যালস থাকে। এবার এই জিনিসটা অ্যাজ আ ট্রিট হিসাবে সপ্তাহে একবার খেলাম ফর চেঞ্জ অফ টেস্ট, ঠিক আছে, মানে বাচ্চাদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে আমি বলছি না, বড়দের ক্ষেত্রে তো অতটা ব্যাপার নেই, বড়দের ক্ষেত্রে একটা 5 টাকার ম্যাগি অতটা এফেক্ট করে না। কিন্তু হ্যাঁ, যদি কন্টিনিউয়াসলি সে তার ওই ডায়েটটাই ওপরই ফলো করে আছে, মানে কিছু কিছু লোক হয় যারা রাতে ডিনারই হচ্ছে তার 2 প্যাকেট ম্যাগি, দ্যাট শুড নট বি ডান না। কারণ এরকম লোকজন আছে, আমার নিজের ফ্রেন্ড সার্কেলও এরকম বন্ধু আছে। আমাদের হোস্টেলে আমরা যখন থাকতাম তখন এরকম হতো, রাতে হচ্ছে 2 প্যাকেট ম্যাগি বানিয়ে খেয়ে ফেললো। তো এটা তো ঠিক জিনিস না। তো এতে করে জিনিসটা ক্ষতি হচ্ছে, কারণ শরীরে যেটুকু নিউট্রিয়েন্টস যাওয়া দরকার সেই নিউট্রিয়েন্টস গুলো যাচ্ছে না। প্রশ্নটা এটা নয় যে ম্যাগিতে কি ক্ষতিকর রয়েছে, প্রশ্নটা এটা, যেটা সেটা হচ্ছে যে আমাদের যেটা দরকারি সেইটা আমরা পাচ্ছি না, যার ফলে প্রবলেম ওকে, মানে আনওয়ান্টেড একটা ফুড সোর্স যেটা শরীরকে কোনোভাবে বেনিফিট করছে না। হচ্ছে না। শুধু শুধু একটা শরীরের মধ্যে একটা বাজে জিনিস ঢোকানো কোনো মানে নেই। আচ্ছা, আচ্ছা। এবার আমি একটু আসবো যে বাচ্চাদের গাট হেলথের ব্যাপারে, ঠিক আছে? বাচ্চাদের গাট হেলথ বলতে আমি বলতে চাইছি যে উম, এখনকার বাচ্চারা তো চিপস চকলেট এটার ওপরেই মোটামুটি থাকে। এবার এইটার পরিমাণ মানে এটার যতটা ফ্রিকুয়েন্টলি হচ্ছে ইনটেক করা, মানে এভরিডে বাচ্চাটা হয়তো পড়ে ফেরার সময় চিপস খায়, এভরিডে আইসক্রিম খায়, বা রোজ তেল ঝালের খাবার খাচ্ছে, বাইরের খাবার খাচ্ছে। এর যে একটা মানে এফেক্ট, সেটা কি শুধু মানে সেটা শুধুমাত্র কি শরীরের উপর পড়ে, নাকি তার লেজি হয়ে যাওয়া, সর্বোপরি তার সাইকোলজিক্যাল হেলথকেও এফেক্ট করে? সাইকোলজি আর ফিজিক্যাল হেলথ দুটো খুব রিলেটেড। তো প্রথম দিক থেকে, প্রথমে সাইকোলজিক্যাল হেলথকে ডিরেক্টলি কেউ এফেক্ট এভাবে করে না। তো সাইকোলজিক্যাল হেলথকে ডিরেক্টলি এফেক্ট করা মানে এখানে এই ক্ষেত্রে ফিজিক্যাল হেলথ থেকেই সাইকোলজিক্যাল হেলথটা এফেক্ট হয়। ওকে। জাঙ্ক ফুডস তো আমরা জানি ভালো করে, মানে মানে কি বলে, মানে স্যাচুরেট মানে ট্রান্স ফ্যাটি অ্যাসিড ভর্তি থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এত বেশি পরিমাণ ফ্যাটস, তারপরে এক্সট্রা কার্বোহাইড্রেটস, প্রসেসড সুগার, এইসব জিনিসপত্র যেগুলো থাকে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে, তো এইগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক। কেমিক্যালস এর থেকে বড় কথা, এই যে প্রসেসড খাবার দাবার গুলো আছে, এটা তো শরীরে ফ্যাট কোয়ান্টিটি বাড়াবে। তারপর বাচ্চাদের মধ্যে যদি এরকম আননেসেসারি ফ্যাটস আসতে থাকে, তাহলে সে লেথার্জিক হবে, অ্যাক্টিভিটি আরো কম হবে। কারণ এই জিনিসপত্রগুলো শরীরে যখন যাচ্ছে, সেগুলো তার মাসেল মাস বাড়াতে বা তার বডি ওয়েট বাড়াতে বা প্রপার একটা ভালো ফিজিক রাখতে বা একটু শরীরটাকে ভালো রাখতে হেল্প কোনোভাবেই করছে না। সেরকম নিউট্রিয়েন্টস তো কিছু নেই ওর মধ্যে, শুধু টেস্ট এনহ্যান্সিং প্রোডাক্টস আছে, খেতে ভালো লাগে, দ্যাটস ইট। কিন্তু তার মধ্যে নিউট্রিয়েন্টস কিছু নেই। এবার যদি কেউ আস্তে আস্তে মোটা হতে থাকে, ওবিস হতে থাকে, ওয়েট গেইন করতে থাকে, ফ্যাট গেইন করতে থাকে, ওয়েট গেইন মানে ফ্যাট গেইন করতে শুরু করলো, তখন সে স্বাভাবিক লেথার্জিক হবে। একটা মুভিস মানুষ স্বাভাবিকভাবে একটা ফিট মানুষের থেকে কম এনার্জি অলওয়েজ ফিল করে, তো সেই দিক থেকে তখন তাদের কাজে আসতে থাকবে। আর এটা সেইটা কেন হয়? কাটানোর জন্য এটা ধরুন তার বডি মেটাবলিজমটা আস্তে আস্তে স্লো ডাউন হয়, যত তার ফ্যাট কোয়ান্টিটি বাড়তে থাকছে, সে কাজকর্ম কম করছে, তার বডিতে যে সমস্ত স্টোরড ফুডস গুলো রয়েছে সেই স্টোরড ফুডটা ইউটিলাইজই হচ্ছে না। আমাদের শরীরে গ্লাইকোজেন ফুড স্টোর হিসেবে থাকে, তো আমরা সেই স্টোর গুলোকে ইউজ করছি না। আমাদের একটা ডেইলি মেনটেন্স ক্যালোরি থাকে, আমরা যদি তার বেশি করে না, মানে তার বেশি কন্টিনিউ খাচ্ছি, তার সাথে আমরা পুরোটাই জাঙ্ক ফুডস এর মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই জিনিসপত্র গুলো আমাদের কিছু কিছু পার্টিকুলার, মানে আমাদের নিউরাল হরমোনসও কিছু রিলিজ করে, যেগুলোকে থেকে মাধ্যমে আমাদের সেই সেন্টার গুলো স্টিমুলেট হয়, স্যাটাইক সেন্টার গুলো স্টিমুলেট হয়। বেশি কার্বোহাইড্রেট বেশি ফ্যাট খেলে বেশি, মানে খুব ফুলফিলিং লাগে। যেমন একটা খুব সিম্পল এক্সাম্পল, যদি ভাত বেশি খাওয়া হয়, মানে আমাদের বাঙালিদের ভাত খেলে একটা ঘুম পায়, স্বাভাবিক, তো সেরকমই ব্যাপার। তো এই জিনিসটা এরকম ব্যাপার, তো এটা আমাদের লেথার্জিক ভাব থাকে, স্বাভাবিক। তো যদি কেউ দিনে 3 4 ভাত খায়, ভাতের কথা বলছি না, এখন এরকম জাতীয় খাবার, ফ্যাট খাবার বেশি করে ভারী খাবার খেতে শুরু করলে, তখন এক প্রবলেম গেল এটা। দ্বিতীয়ত হচ্ছে বাইরের খাবার খেলে গাট হেলথ যেটা বলছিলে, তো বাচ্চাদের গাট হেলথ, বাচ্চাদের ক্ষেত্রে গাট যে ফ্লোরা, আমাদের গাটে অলরেডি কিছু পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া আর বেনিফিশিয়াল ফর আস। তো সেগুলো আমাদের গাটের ইন্টিগ্রিটি বজায় রাখতে সাহায্য করে, অন্যান্য ব্যাকটেরিয়াদের সঙ্গে কম্পিট করে, মানে ওরা আমাদের জন্য ভালো। এটা খানিকটা বলা যেতে পারে আমাদের দেশের মধ্যে থাকা আমাদের দেশের সিপাহীদের মতো। ওরা আমাদের দেশের ভিতরেই আছে, বাইরে থেকে কেউ এলে তাকে মারপিট করবে, সিম্পল। কিন্তু ওরা আমাদের দেশের জন্য প্রোটেক্ট করছে, ওরা আমাদের কিছু ক্ষতি করবে না, বাইরে কেউ এলে তাকে মারবে। এবার এই সমস্ত উল্টো পাল্টা বাইরে খাবার খেয়ে খেয়ে আমরা আমাদের নিজেদের গাট হেলথটাকে নষ্ট করছি। আমরা বাচ্চাদের কথা বলছি, তো ওরা সেগুলো নষ্ট
করছে, যার ফলে এখন ওদের গাট একটুতেই স্বাভাবিক খাবারের থেকে একটু বাইরে খাবার খেলেই তখন ধীরে 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 ড্যামেজ হতে থাকবে। দিয়ে তখন লুজ স্টুল হবে, পাতলা পায়খানা হওয়া শুরু হচ্ছে, বমি হচ্ছে, পেট ব্যথা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন। কিছু হুম। একটুতেই খালি খালি পেট ব্যথা হয়, বাচ্চারা পেট ব্যথাতে খুব ফ্রিকোয়েন্টলি কাঁদে। তো সেই পেট ব্যথা শুরু হয়, তার কারণগুলি হচ্ছে এটা তো এইভাবে আর কি। আচ্ছা, এখন যেহেতু মানে আমার আমার শ্বশুরবাড়ি যেখানে, সেই শ্বশুরবাড়ির আমাদের ফ্ল্যাটেতেই চারতলা একটি বাচ্চা থাকে, আমার খুব ক্লোজ এবং আমাদের ফ্যামিলির খুব ক্লোজ। কিন্তু ওর ফুড হ্যাবিটটা না ধীরে ধীরে একটু জাঙ্কের দিকে চলে গেছে, মানে ও ওটাই প্রেফার করে এখন। ছোট থেকে আমি আমি তো ছোটবেলায় ওকে দেখিনি, আমি রিসেন্ট দেখছি ওর না একটা খুব অল্প সময়ের মধ্যে অনেকটা ওয়েট গেইন হয়েছে। আর এটা আমার নিজের চোখে দেখা। এইবার সাধারণত আমরা আমাদের এই যে যখন ওবেস দেখা যায়, যেরকম আমি নিজে ওবেস, ঠিক আছে, এবং বেসাল মেটাবলিক রেটটাকে ইনক্রিজ করার জন্য দিনটা শুরু করার সময় একটা বেসিক কিছু ড্রিঙ্ক খেতে বলে, যেটা আহ, হয়তো জিরে বা জোয়ান এটা জলে দিয়ে। কফি, চা। হ্যাঁ মানে মানে বিভিন্ন কফি ধরনের টফিও কিছু খাওয়া যায়। রেমিডিজ থাকে। ছোটদের ক্ষেত্রে এই যারা ওবেস বা যাদের বেসাল মেটাবলিক রেটটা ডিক্রিজ করে যাচ্ছে, সেই রেটটাকে ইনক্রিজ করার কি এরকম কোনো ওয়ে আউট আছে ছোটদের জন্য? ওদের ক্ষেত্রে ওদেরকে ওরকম যেটা আমাদের বড়দের ক্ষেত্রে খাওয়ানো হয় সেটা ওদেরকে না খাওয়ানোই ভালো, যেমন কফি বেশি ইনটেক করা বা সুগার বা চা জাতীয় বেশি খাওয়া না খাওয়ানোই ভালো। ছোটদের বিএমআর এমনিতে আমাদের থেকে বেশি হবে, মানে বডি ওয়েটের সাপেক্ষে আমাদের থেকে বেশি, কারণ ওদের অ্যাক্টিভিটিস আর বেশি। আমরা সারাদিনে খুব একটা বেশি কাজ করি না, আমাদের প্রয়োজন না থাকলে এখান থেকে গিয়ে জলের বোতলটা আমাকে যদি নিতে না হয় আমি এখান থেকে উঠে টেবিলে যদি যাবো না, হুম। স্বাভাবিক। কিন্তু বাচ্চা তো এমনি ছুটে বেড়াচ্ছে, বাচ্চা তো এমনি একটা খেলনা বাচ্চা, একটা ঘরে বাচ্চা তিনটে চক্কর কাটছে কারণ ছাড়াই। সে তার কোনো কারণ নেই, সে তো ঘুরে বেড়াচ্ছে এমনি। তার বেসিলিটি বলে তুমি নিশ্চয়ই বাচ্চা ঘরের মধ্যে তিনটে রাউন্ড এমনি মারবে না। তো স্বাভাবিক, ওর বডি অ্যাক্টিভিটি ইজ অলরেডি হাই। আচ্ছা। আমাদের শুধু ওর শরীরে যেটা যাচ্ছে সেইটাকে খেয়াল রাখলেই আমার কাজ শেষ। ওকে, তাহলে আবার ব্যাপারটাকে নর্মালি ফিরিয়ে আনা সম্ভব। আচ্ছা। আর আর আমার দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখনকার দিনে ছোট বাচ্চাদেরও প্রেসক্রিপশন যদি দেখা যায়, বা ছোট বাচ্চাদের হেলথ মেনটেনেন্সের জন্য যদি দেখা যায়, প্রচুর মেডিসিন তারা খাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য, তাদেরকে ওভার মেডিকেটেড বা ওভার মেডিকেশন দেওয়া হচ্ছে। আহ, আমি জানি না আমি কতটা ঠিক বলছি, বাট অ্যাজ আ ডক্টর তোমার অবজারভেশন কি? এম আই রাইট? আর যদি সত্যি ঠিক হই, এক্ষেত্রে আমি কি করে প্রিভেন্ট করবো বিষয়টাকে? প্রথম কথা যেটা হচ্ছে, আগে একটা সময় ছিল যখন আমরা বড় হয়েছিলাম, তখন আমাদের তখন অনলাইন ইন্টারনেট এত বেশি অ্যাভেলেবেল ছিল না, এত বেশি ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মধ্যে সার্কুলেট হওয়া গুড মর্নিং মেসেজ এবং তার মধ্যে সেখান থেকে বেরিয়ে আসা রেমিডিজ মেসেজ, নানান রকমের তুলসী রস খেতে হবে, হ্যান ত্যান এইসব নানান রকম জিনিসপত্র আগে ছিল না। তো মানুষ মানে বিশেষ করে আমাদের বাবা মা, যারা আমাদের মতো ছেলেপুলে, যারা পরে বাবা মা হচ্ছে বা যেরকম যারা এখন 25-30 বছরের আছে, তারা অত বেশি কনসাস বা অ্যাওয়্যার ছিল না। এখন সেটা হচ্ছে, তো দ্যাট ইজ এ গুড সাইড অফ ইন্টারনেট অ্যান্ড দ্যাট ইজ এ গুড সাইড অফ আওয়ার সোশ্যাল মিডিয়া অ্যান্ড সোর্সেস অফ মানে নলেজ সোর্সেস গুড। কিন্তু ব্যাড সাইড হচ্ছে যেটার ফলে মানুষ ওভার কনসিয়াস হয়ে যাচ্ছে। মানুষের কাছে গুগল আছে এখন, মানুষ ফিভার হলেই আগে গুগল করে দেখে নিচ্ছে 14 ঘন্টা ফিভারের রিজন, ঠিক আছে। তো মানুষ নিজে তারপর নিজের মতো করে কলকাঠি করা শুরু করছে, নিজের মতো চিকিৎসা করা শুরু করছে, এটা হচ্ছে একটা প্রথম কথা। ডাক্তার প্রেসক্রিপশনে আমি পরে আসছি। তো মোস্টলি বাবা মা এটাই করে যে বাচ্চার জ্বর এলো, বাচ্চার গাটা গরম গরম লাগছে, প্যারাসিটামল খাই। কারণ সবাই জানে প্যারাসিটামল খেতে হয় হুম জ্বর এলে। হুম হুম হ্যাঁ, হুম তার শরীরে আমাদের শরীরের মতো সমান নয়। আমার শরীরে গা গরম লাগছে, আমি প্যারাসিটামল খেলাম, আমার শরীরে যথেষ্ট পরিমাণ, আমার লিভার সাইজ বড়, আমার শরীর সেইটাকে ডাইজেস্ট করে বের করে দিতে পারবে, আমার শরীরে অতটাও টক্সিসিটি হবে না, টক্সিক অতটাও হবে না। কিন্তু একটা বাচ্চাকে ওরকম ভাবে মুড়ি মুড়ি মতো প্যারাসিটামল খাওয়ানো যায় না, সেটা বুঝতে হবে না, সেটা তো হুম জানে না। হুম এটার প্রবলেম হচ্ছে। হুম একটা বাচ্চা আছে, বাচ্চাদেরকে হাত দিয়ে দেখে গা গরম মনে হতেই পারে, বাচ্চাদের বডি টেম্পারেচার একটু আমাদের থেকে এমনিতেই বেশি থাকে। তো আর আমাদের হাত ঠান্ডা হয়, তো সেখানে বাচ্চার গা গরম হতে পারে, সেখানে হতে পারে। মা বাবা এটা একটা খুব কমন, মানে একটা দেখেছি আমি যে থার্মোমিটার বাড়িতে অনেকেই রাখে না, জ্বর মাপে না, 100-র বেশি জ্বর না হলেও তাও ওষুধ খাইয়ে দিই, সিম্পল, কারণ ওর মনে হচ্ছে খাওয়ানো উচিত। তো এই জিনিসটা ওভার অ্যাওয়ারনেস এর ফলে ওভার মেডিকেশনটা হচ্ছে। মোস্ট অফ দ্য কেসেসই এই এত মেডিকেশন এর দরকার হয় না, সাধারণত এমনিতেই অল্প মেডিকেশন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দুনিয়া রাজ্য ওষুধ খাওয়ানোর দরকার হয় না। যদি বাচ্চাকে প্রপারলি, মানে সবকিছু প্রপার, তার হেলথি লাইফস্টাইল, প্রপার নিউট্রিশন এবং প্রপার গ্রোথ মনিটরিং করা যায়,
প্রপার টেক কেয়ার, হাইজিন মেনটেন খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো যদি করা যায় তাহলে সাধারণত এমনিতেই হয়ে যাওয়া উচিত। আচ্ছা, মানে এই যদি বাচ্চার মোটামুটি ধরো 101-2 জ্বর এলো, তখন আমি কি করব তখন মানে? তো খাওয়াতেই হবে, তখন তো খাওয়াতেই হবে, তখন তো ওষুধ খাওয়াতেই হবে। তখন তাকে প্যারাসিটামল ওষুধ খাওয়ালাম। এবার যদি ওষুধে যদি না কমে, তাহলে আমরা ছোটবেলায় যেটা করতাম সেটা এখন ভুলেই গেছি। গা মুছিয়ে দেওয়া, মাথায় জল পট্টি করে দেওয়া, আমাদের মা বাবা করতো। এগুলো আর করে কোথায় লোকে, কারণ এখন ওষুধ এসে গেছে। একের পর এক ওষুধ, এইটা হলো আরেকবার খাইলো, আরেকবার খাইলো, অথবা হয়তো মানুষ অতটা করতে ইচ্ছুক হয় না, জানি না কি হয়, হুম, কিন্তু সেটা করাই যায়। গা পট্টি, জল পট্টি করে দেওয়া হলো, গা মুছিয়ে দেওয়া হলো, এগুলো করে 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 জ্বরটা কমাতে হবে। এবার জ্বর হলো, এবার হ্যাঁ ক্রনিক জ্বর আসছে বা এরকম হচ্ছে, তখন তার সাথে আলাদা ব্যাপার। তখন তাকে আমরা ডায়াগনস্টিক প্রোটোকলসে নিয়ে গিয়ে তার ফিভার ইভ্যালুয়েট করে দেখলাম যে কোন কারণের জন্য হচ্ছে, সেটা পুরোপুরি আলাদা ব্যাপার, সেটা তার ডিজিজ হয়েছে একটা। হুম, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দেখি যে কিছু হয়নি, অথচ অনেক সময় বাবা মা ওভার কনসাস হয়ে যায়। এইটা হচ্ছে খুব কমন, এটা বিশেষ করে হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এটা তাদের দোষও নয়, কারণ একটা বাবা মা যখন নতুন পেরেন্টস হচ্ছে, সো দে ডোন্ট নো হোয়াট ইজ নর্মাল এন্ড হোয়াট ইজ একদম। অ্যাবনর্মাল, ঠিক আছে? হ্যাঁ, তো তারা সবকিছুতেই একটু ওভার কনসিয়াস হয়। এটা তাদের ভালো দিকই, সেটা তাদের ভালোবাসার দিকই। সে কিছু একটু হলেই মনে করে বুঝি বাচ্চার আমার কিছু একটা হচ্ছে, তো হুম, স্বাভাবিক সে অ্যাওয়ার হয়ে যায়। ঠিক আছে, এটা আস্তে 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 যত বেশি মানুষ অ্যাওয়ার হবে, এই পডকাস্ট দেখবে, তত বুঝবে। হুম, হুম, একদম বাচ্চা সবটাই তো, ওই যে কথাটা তুমি একটু আগে বললে যে আমাদের ট্রায়াল এন্ড এরর করেই শিখতে হবে যে আমার বাচ্চার কোনটা এ করে, এবং প্রত্যেকটা আমার মনে হয় যে এই যে প্রতিটা বাচ্চার সিস্টেমটা আলাদা আলাদা, মানে তারা হ্যাঁ, একদমই বিভিন্ন আলাদা। ভাবে রিয়াক্ট করে বিভিন্ন জিনিসে। একদমই আলাদা। কেউ কাঁদে, কেউ কাঁদে না। হ্যাঁ। হ্যাঁ, কেউ খিদে পেলে কাঁদে, কেউ খিদে পেলে কাঁদে না। কেউ খিদে পেলে ঘুমিয়ে যায়, হুম। কেউ মারকুটে বাচ্চা, কেউ শান্ত বাচ্চা, হতেই পারে। আচ্ছা, এবার আম, একটা জিনিসে চলে যাই, যেটা আমাকে খুব খুব ইন্টারেস্টিং আমার কাছে বিষয়টা, বুঝলে তো? সেটা হচ্ছে বাচ্চাকে চান করানো। স্নান করানোর সময় আমাদের দিদা ঠাকুমারা বলতো যে ভালো করে সর্ষের তেল মালিশ করে রোদে কিছুক্ষণ রেখে দিতে হয়। এটা কতটা সাইন্টিফিক, মানে ডাক্তাররা কতটা প্রেসক্রাইব করছে? রোদে রাখা খুবই ভালো জিনিস। বাচ্চাকে স্নান করানো দরকারি, 6 মাসের নিচে ওভাবে অত স্নান করানো বা প্রথমেই জন্মের সঙ্গে সঙ্গে বাচ্চাকে ওরকম নয়। বাচ্চা আস্তে আস্তে যত বড় হচ্ছে, 6 মাস পর থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, তখন বাচ্চাকে স্নান করানো যায়। প্রচন্ড শীতের মধ্যে বাচ্চাকে ঠান্ডাতে স্নান করানোর কোনো মানে নেই। আমাদের বাচ্চাদের, আমাদেরকে যেটা স্নান করানো হতো, বাবা মা কি করতো, ছাদে একটা বড় গামলিতে জল রেখে দিত, সেই জলটা রোদিতে গরম হতো, দিয়ে সেখানে স্নান করানো। দ্যাটস ভেরি গুড অ্যাকচুয়ালি। তো ওভাবেই, কারণ উষ্ণ গরম জল হলো, সেই গরম জলে স্নান করবে। আর সর্ষের তেলে বলতে থেকে বলো তো, সর্ষের তেলের থেকে আমার মনে হয় সর্ষের তেলটা না মাখানোই ভালো বাচ্চাদেরকে। এখন অনেক জনসাস বেবি অয়েল হ্যান ত্যান গুলোকে ইউজ করে, সেটা করতে পারে, কিন্তু নারকেল তেল ইজ অলওয়েজ প্রেফারেবল। নারকেল তেল মাখানো খুবই ভালো যে কোনো বাচ্চাদের ক্ষেত্রেও। আমি বলবো নারকেল তেল বড়দের ক্ষেত্রে, ছোট বড় সবার ক্ষেত্রে নারকেল তেল হ্যাজ আ ভেরি গুড, মানে প্রপার নারকেল তেল ভেরি ভেরি গুড স্কিন কেয়ার প্রপার্টিস। তো নারকেল তেল ইউজ করো, বাচ্চাকে স্নান করাও, ইজ গুড। বাচ্চাকে যদি বাচ্চার অন্য কোনো হেলথ ইস্যুস না থাকে, বাচ্চাকে রোজই স্নান করানো যায়। আর রোদে রাখা খুবই দরকারি, কারণ ভিটামিন ডি বাচ্চাদের ক্ষেত্রে সিনথেসাইজ হওয়া খুব দরকার, কারণ ওর বোন স্ট্রেংথ হবে, পরে আরো হেলথ প্রবলেমস না হয়। অনেক বাচ্চাই ভিটামিন ডি ডিফিসিয়েন্ট হয়ে যায়, কারণ বাচ্চাদের ম্যাক্সিমাম সময় ঢাকা ঢুকি থাকে না। হুম, হুম, আমরা রোদে বেরোই, আমরা কাজ করতে বেরোই, তো আমাদের গায়ে রোদ পড়ে, সেখান থেকে ভিটামিন ডি আমাদের গায়ে এমনি হয়। একটা বাচ্চা কখন বাড়ি থেকে বেরোই না, ঘরেই থাকে, হুম, শেডের নিচেই থাকে, হুম। সে তো বেরোয় না, তারপর গা তো ঢাকা হয়ে থাকে, রোদই পড়ছে না। তো ছাদে গেলে তার রোদ পড়ছে, ভিটামিন ডি হচ্ছে, স্কুল। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে রোদে রাখবো বাচ্চাকে, সেটা কোন বয়সের পর থেকে? এখন কোনো বয়স নেই, বাচ্চাকে রাখাই যেতে পারে। মানে প্রপার যদি টেম্পারেচার মেনটেন। 2-3 দিনের বাচ্চা হয়, তাকে নিয়ে আমি একটু রোদে বসতে পারি? হম হম, কোনো অসুবিধা নেই, 2-3 দিন বাচ্চা হোক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু বাচ্চাকে কভার আপ করে রাখতে হবে। বাইরে প্রচন্ড ঠান্ডা বা হুম, ওভার কাস্ট স্কাই হয়ে আছে, সেরকম ভাবে তখন বসলে হবে না। বাচ্চার জন্য টেম্পারেচারটা ঠিকঠাক থাকে, ঢাকা ঢুকি দিয়ে রাখলাম, রোদ গরম গরম আছে, যেমন এখন আমাদের এখানে শীতকাল, এখন রোদে বসাই যায় ইজিলি। আর প্রচন্ড রোদের মধ্যে বসলে তো একটু গরম লাগবে, তখন সে এমনি কাঁদবে। হুম, আচ্ছা। আচ্ছা, এবার আমাকে আরেকটা জিনিস খুব ফ্যাসিনেট করে যে যখন একদম শুরুতেই বাচ্চা জন্মায়, বাচ্চা চুল নিয়ে জন্মায়, ঠিক আছে? হুম এবার একটা বয়সের পর আমাদের সেই চুলটা কাটিয়ে দিতে হয়। তো হুম। এই জেনারেলি যেটা, 6 মাস অন্নপ্রাশনের সময় চুল কাটে এখন বাবা হ্যাঁ, মা। চুলটা কাটিয়ে দিতে হয়, বা এটা নিয়ম নীতি চলে আসছে যে তাকে ন্যাড়া করে দেওয়া হয়। সাধারণ আমাকে করেছিল কিনা আমি মনে পড়ছে না আমার, মানে আমার তো কি করে মনে মনে থাকা থাকবে, আমি সম্ভব না। শুনিও নি যে আমাকে করেছিল খুব একটা। তবে এটা এটা কি কোনোভাবে এর কোনো সাইন্টিফিক এ রয়েছে, ব্যাখ্যা রয়েছে? নেড়া করা উচিত না, নেড়া করা উচিত না অ্যাকচুয়ালি। মানে আমরা আচ্ছা। সবসময় রেকমেন্ড করি বাচ্চাকে নেড়া না করতে।
প্রথমেই বাচ্চার স্ক্যাল্প এমনিতেই নরম হয়, তার মধ্যে আবার অত খুরপুর চালিয়ে বাচ্চার চুল নেড়া না করানোই ভালো। বাচ্চাদের চুল এমনি ওঠে, কম ওঠে পড়ে হতে থাকে। তো বাচ্চাদের নেড়া 1 বছর পর্যন্ত না করানোই ভালো বলে আমি মনে করি। তারপরে আমরা সবাই, ডাক্তাররা তাই রিকমেন্ড করে যে এই যে অন্নপ্রাশনের পর বাচ্চাকে নেড়া করা দেওয়া, এটা সবাই বারণ করে, কিন্তু এটা একটা কালচারাল প্রথা চলে আসছে। হুম। লোকে সেটা করে, কিন্তু এটা উচিত না, নেড়া করানোটা উচিত না। মানে ওই খুঁড়ে আর কি পরে টিকে কোনোভাবে কেটে ফেটে যেতে পারে, এটা এতটাই। হতে পারে, তারপর তার চুলে, হ্যাঁ হ্যাঁ, এবার তার স্কিন ড্যামেজ হবে, তারপর সেখান থেকে এই যে প্রপার হাইজিন মেনটেন হয় না এমনিতেই, হুম। তো অনেক রকম প্রবলেমস হবে, স্কিন ইনফেকশন আসতে থাকে, তো উচিত না। That's it. মোটামুটি আমরা অনেকগুলো ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করেছি, which is very important, which are very important। এবার আম, একটাই, শেষে একটা কথা বলবো, তোমার তরফ থেকে নতুন বাবা মা যারা, তাদেরকে কোনো তিনটে অ্যাডভাইস যেটা তুমি বলতে চাও যে আপনারা এই তিনটে অবশ্যই মেনটেন করবেন, এরকম তিনটে কিছু। প্রথম যেটা বলবো, এখনের যুগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে বিল্ড ইমোশনাল কানেকশন রাদার দেন স্ক্রিন টাইম কানেকশন। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ ইমোশনাল কানেকশন বাবা মা ছেলের সাথে তৈরি হয় না। বাবা মা ছেলেকে ইউটিউব দেখিয়ে খাওয়ায়, তো যার ফলে বাবা মা যে আগে আমাদেরকে গান শুনে, নানা রকমের গল্প শুনে, সেসব উঠে গেছে, কোথায় হয় সেসব আর এখন? এটা হয় না। So they don't get emotionally connected to the father or mother. They just connected to a people who is holding the screen YouTube for them. তো সে জানে না সেটা। এটা সব থেকে বড় প্রবলেম। এটাই হচ্ছে এখন, মানে আমি যেটা দেখছি সব জায়গাতেই, ওয়ার্ডে যত বাচ্চা হয় সবাইকে ওভাবেই খাওয়ানো হচ্ছে। ঠিক আছে, এটা খুব খুব বাজে জিনিস। তো কান্নাকাটি হচ্ছে যখন, তখন সেটা হচ্ছে। আর এটা একদম ইনিশিয়াল থেকে হ্যাবিট হবে। একটা বাচ্চা যখন হ্যাবিট হয়ে গেছে, তাকে ছাড়ানো খুব মুশকিল। করা যায় কিন্তু মুশকিল। আর যে প্রথম থেকে এভাবে বড় হচ্ছে, তার পক্ষে জিনিসটা ইজি হবে। এটা গেল একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, বাচ্চাকে নিয়ে কনসাস থাকুন, সবকিছু ভেবেচিন্তে করুন, হেলথ কনসাস হওয়াটা খুব দরকারি, এবং বাচ্চার খাওয়া দাওয়া ধ্যান রাখতে হবে, কারণ বাচ্চা খাওয়া দাওয়া ভুলভাল হলে বাচ্চার প্রবলেম হবে। তো সেটা নিয়ে একটু খেয়াল রাখতে হবে। নিজের লাইফস্টাইলও হেলদি হবে, বাচ্চাও লাইফস্টাইলও হেলদি হলেই হলো। বাচ্চা যে গোল ফুলে গেল মানে আমার বাচ্চা নাড়ু গোপাল হয়ে গেল মানে ভালো নয়, সেটা বুঝতে হবে। ঠিক আছে, তো ওটা একটা গেল ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে রেসপন্সিবিলিটি, ওটাও সঙ্গে ওর সাথেই পড়ে। আর আর বলতে গেলে বলবো, হ্যাঁ, হেলথ ইস্যুস তো হয়, যদি বাচ্চা এরকম মনে হচ্ছে যে অনেক অনেক পেরেন্টস এরকম থাকে যে বাচ্চা কোনো হেলথ ইস্যুস নিয়ে জন্মালো, জেনেটিক্যাল কোনো, এটা আমি ডাক্তার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, জেনেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। তো মানে ডাক্তার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে জেনেটিক্যাল কোনো প্রবলেমস অনেক বাচ্চাই জন্মায়, তো দে আর লাইক, এটা তাদের কিছু করার নেই, তো এটা হতে পারে। তো এটা নিয়ে ভাবার কিছু নেই। এটা আস্তে আস্তে বাই দ্য টাইম বাচ্চা বড় হবে, আপনারাও থাকতে থাকতে শিখে যাবেন, মানে বেঁচে ওটা নিয়েই বাঁচতে হবে, সেটা মেনে নিতে হবে। এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই, একদম। আমি একটা প্রশ্ন, মানে অনেকক্ষণ ধরে করব করব করেও আমি ভুলে গেছি। সেই প্রশ্নটা আমি আর শেষে, একদম এপিসোড শেষ করার আগে জিজ্ঞেস করব। এই মুহূর্তে, হুম বা এই যে তুমি বললে বাচ্চার ফিজিক্যাল হেলথের সাথে তার সাইকোলজিক্যাল হেলথ তো প্রচন্ড রকম ভাবে কানেক্টেড। তো এই মুহূর্তে হুম আমি এটা লক্ষ্য করছি, অ্যাজ এ টিচার লক্ষ্য করছি, আমরা আমাদের হুম লাইফে, আমরা বড়রা আমাদের লাইফে খুব বেশি ইমপ্রেশন, ঠিক আছে, কাউকে কারুকে আমি ব্লেম হুম করছি না, বাট আমাদের লাইফে ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রেস আছে, আমাদের লাইফে ডিফারেন্ট কাইন্ড অফ ভুল ডিসিশন নেওয়া আছে। ফর দ্যাট রিজন উই অলওয়েজ ব্লেম আওয়ারসেলস ফ্রম ইনসাইড, এবং সেটার এফেক্টটা পার্টনারের একে অপরের ওপর পড়ে। ঝগড়া ঝাঁটি চিৎকার, তার পরিপ্রেক্ষিতে হয়তো দুটো খারাপ কথা বলা বা দুটো কার্স ওয়ার্ড বলা। ঠিক আছে, সবিক কি আমাকে শুনতে পাচ্ছ? হুম হুম। হুম। তো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই যে ঘটনাটা ঘটে খুব ন্যাচারালি, বাচ্চা কিন্তু সেটাকে, কম্পিউটার মাইন্ড যেহেতু, সে তো সেটা রেজিস্টার করতে থাকে। তো তুমি অ্যাজ এ ডক্টর, আমার পার্সোনালি টিচার হিসেবে মনে হয় প্রতিটা বাচ্চার এখন ছোট বয়স থেকে কাউন্সেলিং দরকার। তুমি অ্যাজ এ ডক্টর তার হুম। সাইকোলজিক্যাল হেলথের টেক কেয়ার করার জন্য কাউন্সেলিংটা কি প্রেসক্রাইব করছো? আর যদি করো তাহলে কোন বয়স থেকে করা উচিত? প্রথম প্রথম মানে কাউন্সিলিং তো অবশ্যই দরকার, মানে কাউন্সিলিং যদি মনে হয় যে বাচ্চা নেসেসারি, তাহলে সেটা অবশ্যই করতে হবে। এটা বাচ্চা, এটা আমরা রিয়েলাইজ করি মোটামুটি আফটার একটু বাচ্চাটা বড় হলে। কারণ দু তিনটে জিনিস, মানে যতক্ষণ না বাচ্চা আউটকামে কোনো প্রবলেম, মানে আউটকামে হচ্ছে যতক্ষণ সেটা আমরা পেরেন্ট, কারণ আমাদের কাছে বাচ্চা তখনই আসে যখন বাচ্চার পেরেন্টস নোটিস করে যে বাচ্চার মধ্যে ইজ দ্য প্রবলেম। আর বাচ্চার পেরেন্টস তখনই নোটিস করে যখন বাচ্চা কিছু একটা করে যেটা তাদের প্রবলেমেটিক হয়। যেমন সব থেকে বড় যেটা হয় সেটা হচ্ছে একাডেমিক প্রবলেমস।
একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে তার পুয়ার পারফরমেন্স হচ্ছে। সে হুম। পড়াশোনায় আগে ভালো ছিল, এখন আস্তে আস্তে খারাপ হচ্ছে। হুম। আমার কাছে বাচ্চাকে নিয়ে আসবেন, দেখো এরকম এরকম প্রবলেম, তখন সাইকোলজিক্যাল অ্যানালিসিস করে দেখা গেলো যে দেয়ার ইজ এ বিগ ফ্যামিলি প্রবলেম গোয়িং অন, বা আমার সবসময় ঝগড়াঝাটি করে, সেই জন্য বাচ্চা সবসময় স্ট্রেস থাকে, টেন্স থাকে, সেই থেকেই প্রবলেমটা হয়। হুম। তো যদি সেরকম হয় তাহলে বাচ্চাকে কাউন্সিলিং তো দরকারি, কিন্তু এখানে আমাদের এটা বুঝতে হবে যে বাচ্চা একটা রেজাল্ট, বাচ্চাটা কারণ নয়, কারণটা বাবা মা। হুম। তো আমাদের সবাইকে কাউন্সিলিং করাতে হবে, মানে সবাইকে বোঝাতে হবে, তো শুধু বাচ্চাকে বুঝিলাম। ওকে। তার মানে যে কোনো বয়সে যখনই প্রবলেমটা অ্যারাইজ করছে অ্যাজ আর্লি অ্যাজ আর পসিবল। যখন যখন অ্যাড্রেস করা হচ্ছে, মানে তখনই, যখন বাবা মা নোটিস করছে, আমরা তারপর এসে সেটাকে দেখে স্ক্রিন করছি, আমরা বুঝতে পারছি, তারপর সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্ট মিলে সেটাকে, যদি মনে হয় ওদের প্রপার গাইডলাইন্স অনুযায়ী যে হ্যাঁ বাচ্চা, কিছু কোয়েশ্চেনার্স আছে, কিছু জিনিসপত্র আছে যেটা দিয়ে আমরা টেস্ট করি যে এরকম বাচ্চার সাইকোলজিক্যাল অ্যানালিসিস করা হয় কন্ডিশন, দিয়ে তারপর তাকে সেরকম সেরকম ভাবে গাইডলাইন্স দেওয়া হয়, সেরকম গাইড করা হয়। মানে আমি জেনুইন বলছি, আমার এই মুহূর্তে এই মোমেন্টে আমারই এক খুব কাছের বান্ধবীর মেয়ে হয়েছে। তো সেই বাচ্চাটির আমি যে প্রশ্ন করলাম না, দু দু তিন দিনের বাচ্চাকে নিয়েও কি রোদে বসার যাবে, মানে এটা আমি নেহাতি ওর বাচ্চার জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, এবং হতে পারে। আমি দেখছি চোখের সামনে তারা মা হচ্ছে বা বাবা হচ্ছে, এন্ড কি কি তাদের প্রবলেম তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে মোটামুটি আমার মনে যতটা প্রশ্ন ছিল আমি প্রশ্ন করেছি। এবং আশা করছি সৌভিক, এর পরেও তোমার অ্যাসিস্ট্যান্স আমি পাবো, কারণ একটা 1 ঘন্টার পডকাস্টে অবশ্যই। কিন্তু সব প্রশ্ন করে ফেলা যায় না, মানে এটা সম্ভব হ্যাঁ না। না, অবশ্যই। তো না না, আ- সম্ভব। আশা করছি তোমার পরেও আমি তোমার সাথে আরেকটা এপিসোড করলে তুমি একটু সময় বার করবে। তোমার কেমন লাগলো সাহিত্য অবশ্যই বিজ্ঞানের অবশ্যই সাথে কাজ অবশ্যই। করে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ডিসকাশন গুলো খুব দরকার, এটা সবার মধ্যে পৌঁছে দেওয়া খুবই দরকার, কারণ এগুলো নিয়ে যত মানুষ অ্যাওয়্যার হবে, তত বাচ্চাগুলো ভালো হবে, আর আজকে যারা বাচ্চা তারা পরের ফিউচার, তো একদমই তাই। ভালো তো হবেই। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ সৌভিক, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এবং আপনাদের দর্শকদের জন্য বলছি, আজকের এই পুরো পডকাস্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি যেরকম প্রত্যেকটা পডকাস্টের ক্ষেত্রে বলি, আমি সাধারণত চেষ্টা করি যেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, ইনফরমেশন থাকবে, সেরকম পডকাস্ট বানানোর। এবং আজকে সৌভিক আমাদেরকে যথেষ্ট ক্লিয়ারলি এবং আপ টু দ্য মার্ক কোয়েশ্চেনের আনসার দিয়েছে। আপনাদের কি করা উচিত, প্রবলেমটাকে আমরা শুধু এমফেসাইজ করিনি, আমরা সলিউশনটাকে এমফেসাইজ করেছি এই পডকাস্টে। তাই জন্য পুরো পডকাস্টটা দেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি আমার চ্যানেলের এই কাজগুলো আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভালো লাগলে শেয়ার করুন, যাদের দরকার তাদেরকে জানান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখতে থাকুন, সাহিত্য বিজ্ঞানীকে সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ।